আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমরা খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। প্রচুর ম্যাথ প্রবলেম সলভ করব আজকে ইনশাল্লাহ। আমরা আজকে স্থির তড়িতের বিভব রিলেটেড যে সমস্ত ম্যাথ প্রবলেমগুলো আছে সেইগুলো একটু দেখে ফেলবো। আগে একটু চলো, গতদিন আমরা যে ফর্মুলাগুলো ডিরাইভ করছিলাম সেইগুলা ফাইনাল লাইনগুলা কি ছিল সেগুলো একবার একটু দেখে ফেলি। আর এরপরে আমরা চলে যাই আমাদের ম্যাথ প্রবলেমগুলোর মধ্যে। ঠিক আছে? এত ব্লার কেন? না তো ব্লার না, ঠিকই তো আছে। আমি তো ওয়েব অ্যাপে তো ঠিক দেখতে পাচ্ছি, তোমরা একটু জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ডিসেম্বরের মধ্যে আমরা ইনশাল্লাহ সিলেবাস ভালোভাবে শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, আমাদের অলরেডি সেকেন্ড পেপারের 2টা চ্যাপ্টার শেষ, ফার্স্ট পেপার পুরাটা শেষ, আর এখন বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, চিন্তার কিছু নাই। ঠিক আছে, চলো তাহলে আমরা আস্তে ধীরে শুরু করি। সো সবাই একটা কাজ করবা, আমি আগে তো ধরো সূত্রগুলা লিখে দিচ্ছি, কিন্তু ম্যাথগুলা তুলতে যাওয়ার দরকার নাই, জাস্ট নাম্বারটা লিখে ম্যাথ সলভে চলে যাব আমরা। সো আমরা দেখছিলাম, দেখো গতকালকের ক্লাসে, যদি এখানে একটা প্লাস কিউ কুলম্বের চার্জ থাকে, তাহলে এই চার্জটা থেকে আর যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে কোনো পয়েন্টের বিভব যদি আমি বের করতে চাই, তাহলে ওই এ বিন্দুর বিভব সমান সমান হবে সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। এবং আমরা বলেছিলাম এখানে কিউ এর যে ভ্যালুটা, এটা কিন্তু অবশ্যই আমরা সাইন সহ বসাবো। সো যদি এটা একটা নেগেটিভ চার্জ হয় তাহলে এখানে হবে মাইনাস সি কিউ বাই আর, আর যদি পজিটিভ চার্জ হয় তাহলে প্লাস সি কিউ বাই আর। এইবার একটা মজার কাহিনী শোনো। বিভব যেহেতু একটা স্কেলার রাশি, সেজন্য যদি আমরা এখানে একটা চার্জের জন্য বিভব বের করলাম, সাপোজ আমাদের এই পয়েন্টে আরেকটা চার্জ রাখা আছে, এই পয়েন্টে আরেকটা প্লাস কিউ টু কুলম চার্জ রাখা আছে, সাপোজ এটা হচ্ছে কিউ ওয়ান কুলম চার্জ আর কিউ টু একটা চার্জ রাখা আছে। সো দেখা গেল এই কিউ টু চার্জটা থেকে এই এ বিন্দুর যে দূরত্ব, এই দূরত্ব হলো মনে করলাম R2, এটা হলো প্রথমটা ছিল R1, পরেরটা হলো R2। তাহলে কিউ টু চার্জের জন্য এ বিন্দুতে যে বিভবটা পাওয়া যাবে, সেটা হচ্ছে VA সমান সমান C ইন্টু কিউ টু ডিভাইডেড বাই R2। ঠিক আছে, সো এইটা হচ্ছে শুধুমাত্র কিউ টু চার্জের জন্য, এটা হচ্ছে কিউ টু চার্জের জন্য বিভব, এটা হলো কিউ টু চার্জের জন্য বিভব, এটা হচ্ছে কিউ ওয়ান চার্জের জন্য বিভব, উপরেরটা হচ্ছে কিউ ওয়ান চার্জের জন্য বিভব। সো আমরা যদি এই দুইটা চার্জের জন্য মোট বিভব বের করতে চাই, তাহলে সিম্পলি দুইটার বিভবকে আমরা যোগ করে দিব। সো যদি আমরা চাই কিউ ওয়ান এবং কিউ টু চার্জের জন্য মোট বিভব, এ বিন্দুর মোট বিভবটা আসলে কত, সো একটা কাজ করলে আসলে ভালো হয়, এটাকে V1 এটাকে V2 দেই, তাহলে মোট বিভব, এ বিন্দুর মোট বিভব হচ্ছে V1 V2 এর স্কেলার যোগফল। ঠিক আছে, এখানে কোনো দিক নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, জাস্ট সিম্পলি স্কেলার যোগফলটা করে ফেললেই হবে। সো এটা আসবে হচ্ছে সি কিউ ওয়ান ডিভাইডেড বাই R1 প্লাস সি কিউ টু ডিভাইডেড বাই R2। এভাবে করে মনে করো আমাদের কাছে যদি আরেকটা চার্জ থাকে, সাপোজ এখানে মাইনাস কিউ থ্রি চার্জ আছে এবং সেটা হচ্ছে এ বিন্দু থেকে R3 দূরত্বে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে কিন্তু
মোট বিভব আমরা V3 যোগ করে এখানে লিখতে পারবো -CQ3 ডিভাইডেড বাই R3। কথা বুঝতে পারছো? সো আমাদের যতগুলা চার্জই থাকুক না কেন, আমরা ওই চার্জ থেকে কোন বিন্দুর বিভবটা বের করছি, ওই চার্জ থেকে ওই বিন্দুর দূরত্বটা কতটুকু, এটা জানলে, চার্জ এবং দূরত্ব জানলে কিন্তু আমরা Q2 চার্জের জন্য বিভব পেলাম CQ2 বাই R2, Q3 চার্জের জন্য এই এ বিন্দুতে বিভব পেলাম -CQ3 বাই R3, এবং Q1 এর জন্য এই পয়েন্টের বিভব পেলাম CQ1 ডিভাইডেড বাই R1। সো তাহলে প্রত্যেকটার বিভবকে টাইনা যোগ করে দিবা। এখানে প্রাবল্যের মতন কিন্তু কোনো ভেজাল নাই। প্রাবল্য যেরকম দিকের উপরে নির্ভর করে, তাই না? প্রাবল্য যেরকম এটা কোন দিকে, এই চার্জটা এদিক বরাবর একটা প্রাবল্য দেয়, এটা এদিক বরাবর প্রাবল্য দেয়, এটা এদিক বরাবর একটা প্রাবল্য দেয়। সো এই প্রাবল্যগুলো লব্ধি করে তারপরে আমাদেরকে নেট প্রাবল্য বের করতে হতো, কিন্তু বিভব বের করার কোনো ঝামেলা এখানে নাই। বিভবটা যেহেতু স্কেলার, তাই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এখানে মোট স্কেলারগুলো কত সেগুলা জেনে সবগুলাকে টেনে যোগ করে দিলেই কিন্তু মোট বিভবটা পেয়ে যাব। বুঝতে পারছো? বলো তো ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার কিনা? ভাই ভেক্টর সাইন দিছেন কেন? কই ভেক্টর দিছি? কোনো ভেক্টর সাইন দেই নাই তো বাবা। কোত্থেকে এলে তুমি ইসমাইল? ঠিক আছে, ওকে। এই সাইন সহ বলতে বুঝাইছি এই যে চার্জের সাইনটা কি, প্লাস সাইন নাকি মাইনাস সাইন, ওইটা বুঝাইছি। বুঝতে পারছো? ওকে, ডান 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 ডান। ঠিক আছে, এছাড়াও আমরা গতকালকে আরও কয়েকটা ফর্মুলা কিন্তু দেখেছিলাম বিভব এবং প্রাবল্য সংক্রান্ত। আমরা দেখেছিলাম যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য সমান সমান হচ্ছে -E.S। এটা হচ্ছে যখন একটা সুষম তড়িৎ ক্ষেত্র বিদ্যমান, তখনকার জন্য আমরা এই ফর্মুলা দেখেছিলাম। আর যদি আমাদের তোমার হচ্ছে একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র হয়, সেই ক্ষেত্রে কোনো পয়েন্টের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে ছিল E.DS এ থেকে বি পর্যন্ত, তাই না? এ থেকে বি পর্যন্ত -E.DS। এবং আমরা আরেকটা ফর্মুলা দেখেছিলাম যে E সমান সমান -নেবলা ভি, তাই না? এই কয়েকটা ফর্মুলা কিন্তু আমরা শিখেছিলাম বিভব রিলেটেড। আর একটা ছোট জিনিস, সেটা হচ্ছে বিভব আমরা যখন বের করছি তখন কিন্তু আসলে 1 কুলম্ব চার্জের জন্য কোনো একটা পয়েন্টের বিভব বের করছি, ঠিক আছে? সো 1 কুলম্ব চার্জের জন্য যে বিভব সেটা যদি ভি হয়, সাপোজ আমি এই এ বিন্দু থেকে বি বিন্দুর একটা বিভব পার্থক্য বের করলাম, এটা হচ্ছে মনে করলাম ডেল্টা ভি। সো ডেল্টা ভি এর মানেটা কি? মানেটা হচ্ছে যে 1 কুলম্ব চার্জকে যদি আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে চাই তাহলে আমাকে ডেল্টা ভি পরিমাণ কাজ করতে হয়। কি বললাম কথাটা? যে ডেল্টা ভি মানে হলো, যদি ডেল্টা ভি এর মান সাপোজ কত হবে, ডেল্টা ভি এর মান হলো মনে করো 10 ভোল্ট, সাপোজ 10 ভোল্ট। সো এই 10 ভোল্টটাকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে এভাবে লেখা যায় 10 জুল পার কুলম্ব, 10 জুল পার কুলম্ব। এর মানে হচ্ছে যদি আমি 1 কুলম্ব চার্জকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসি, 1 কুলম্ব চার্জকে মনে করো এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি, তাহলে আমাকে 10 জুল পরিমাণ কাজ করতে হবে। তাহলে আমাকে 10 জুল পরিমাণ কাজ করতে হবে। তাহলে যদি আমি কিউ কুলম্ব চার্জকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাই, তাহলে আমাকে যে পরিমাণ ডাব্লিউ কাজ করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ সমান সমান কিউ ডেল্টা ভি, ডাব্লিউ সমান সমান কিউ ডেল্টা ভি। ঠিক আছে? সো এই ডেল্টা ভি এর একক কি? এটা হচ্ছে জুল পার কুলম্ব, এটা হচ্ছে কুলম্ব। সো কাটাকাটি করে এখানে কিন্তু শুধু জুল থাকলো। ঠিক আছে? সো আমরা ডেল্টা ভি যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে যখন বিভব পার্থক্য বের করি, এটার মানে হচ্ছে যে 1 কুলম্ব চার্জকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে 10 জুল। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। মহাকর্ষীয় বিভব নেগেটিভ, কিন্তু তড়িৎ বিভব প্লাস বা মাইনাস কেন? সিম্পল জিনিস। চার্জ মহাকর্ষীয় যে আমরা ইয়া নিয়ে কাজ করি, যেই তোমার মহাকর্ষের মধ্যে মূল বস্তুটা কোনটা? ভর। আর এখানে হচ্ছে চার্জ।
সো ভর কিন্তু প্লাস মাইনাস হইতে পারে না, ভর শুধুমাত্র প্লাসই হইতে পারে। আর চার্জটা কি প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। সো তাহলে যখন আমরা ধরো কোনো একটা প্লাস চার্জের জন্য একটা পয়েন্টে বিভব বের করছি, তখনকার জন্য বিভবটা পজিটিভ। যদি মাইনাস চার্জের জন্য কোনো পয়েন্টে বিভব বের করি, তখন বিভবটা নেগেটিভ। সো পজিটিভ বিভব মানে কি? কালকে বলছিলাম, দেখো যে পজিটিভ বিভব মানে হচ্ছে যে অসীমের সাপেক্ষে এই পয়েন্টের বিভবটা বেশি, আর যদি নেগেটিভ বিভব হয় তার মানে অসীম থেকে এই পয়েন্টের বিভবটা কম। ঠিক আছে, অসীমের সাপেক্ষে এই পয়েন্টের বিভবটা কম। ওকে, বিভব নিয়ে পড়াশোনা একটু গতকালকের লেকচারটা দেখবা। সো আমরা এখান থেকে মোটামুটি আমাদের যে সূত্রগুলো ছিল সেগুলো আমরা একটু দেখে ফেললাম। এইবার সবাই জাস্ট একটু নাম দাও, নাম্বার দাও। এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম। খেয়াল করো, ভি এর একটা ভ্যালু দেওয়া আছে। সো এই ভিটা কিন্তু দেখো একটা পরিবর্তনশীল বিভব ক্ষেত্র দেওয়া আছে এখানে। বলো তো এটা কি ভেক্টর না স্কেলার? এটা একটা স্কেলার ভ্যালু কিন্তু। সো ভি এর ভ্যালু দেওয়া আছে, বলছে এই স্থানের 2, 4, 5 বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত নির্ণয় করো। তাহলে বলো তো ভি দেওয়া আছে, আমাদেরকে ই বের করতে বলছে। ভি দেওয়া আছে, ই বের করতে বলছে। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা? ভি দেওয়া আছে, ই বের করতে বলছে। তাহলে দেখো তো ই সমান সমান আমরা যদি মাইনাস ন্যাবলা ভি করি তাহলে কিন্তু হয়ে যায়। সো খেয়াল করো, এখানে আমাদের ন্যাবলা ভি যখন করব তাহলে ডিডি ভি অফ ddx of v I cap minus dy of v j cap minus ddz of v k cap। তাহলে এখানে v এর যে ফর্মুলা, v এর যে ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশন অনুযায়ী যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কিন্তু y z এগুলো আসবে না, শুধুমাত্র x এর পার্টটা আসবে। সো এখানে কি আসবে? 4x, তাই না? এটা আসবে 4x I ক্যাপ। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 3 তিরিকা 9 y স্কয়ার মাইনাস 3 তিরিকে 9 y স্কয়ার j ক্যাপ, এবং এটা হচ্ছে 5 দুগুণে 10 z। সো মাইনাসে মাইনাসে প্লাস 10 z k ক্যাপ। দেখো, সো এখান থেকে আমরা কিন্তু প্রাবল্য পাইছি। তো আমাদেরকে বের করতে বলছে 2, 4, 5 বিন্দুতে প্রাবল্য কত। 2, 4, 5 বিন্দুতে প্রাবল্য কত? সো 2, 4, 5 এর প্রাবল্য বের করতে গেলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 4 এবং z এর ভ্যালু 5 বসালেই হয়ে যাবে। তাহলে মাইনাস 4 ইন্টু 2 i ক্যাপ মাইনাস 9 ইন্টু 4 স্কোয়ার j ক্যাপ প্লাস 10 ইন্টু 5 k ক্যাপ। তাহলে মাইনাস 8 i ক্যাপ মাইনাস 16 গুণ 9 কত হয়? 160 থেকে 16 বাদ দিলে হচ্ছে 144, তাই না? মাইনাস 144 জে ক্যাপ 5 10 50 কে ক্যাপ। সো এইটা হচ্ছে ওই পয়েন্টের তড়িৎ প্রাবল্যের মান। জিনিসটা অনেকটা কেমন যে আমরা একটা স্কেলার ক্ষেত্র দেওয়া আছে, আমরা গ্রেডিয়েন্ট বের করছি। ঠিক আছে, জাস্ট গ্রেডিয়েন্ট বের করছি। তুমি একটু খেয়াল করো, যদি আমাদের ই দেওয়া থাকতো, ভি বের করতে বলতো, তাহলে একবারে ইন্টিগ্রেশন করতে হতো। আর যখন ভি দেওয়া আছে, ই বের করতে বলছে, তখন কিন্তু এই গ্রেডিয়েন্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কথা বুঝছো? সো ভি দেওয়া আছে, ই বের করতে বলছে, তাহলে গ্রেডিয়েন্ট করবা। ই দেওয়া আছে, ভি বের করতে বলছে, তাহলে আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো। ঠিক আছে, তাহলে আশা করি এটার উত্তর হয়েছে। ক্যালকুলেশন ঠিক আছে আমার? ক্যালকুলেশন কি ঠিক আছে? সো এখান থেকে আচ্ছা, গুড, ঠিক আছে। সো সামনে মাইনাসটা দিলে আশা করি ঠিক আছে। গেল এর পরের প্রবলেমটা, খেয়াল করে দেখো। 2 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা একটু পড়ো, অনেকগুলো ম্যাথ আছে তো, সহজ সহজ ম্যাথ। দেখো কি বলছে, একটা স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে দুইটা বিন্দু এ এবং বি যথাক্রমে 1 মিটার এবং 2 মিটার দূরে অবস্থিত। ঠিক আছে, 1 মিটার এবং 2 মিটার দূরে অবস্থিত। উৎস থেকে x দূরে তড়িৎ ক্ষেত্রটার প্রাবল্য হলো E সমান সমান 5/x স্কয়ার। এ এবং বি বিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত? তাইলে বলো তো, ই দেওয়া আছে, ভি বের করতে বলছে, তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? ইটা কিন্তু একটা পরিবর্তনশীল ক্ষেত্র দেওয়া আছে, তাই না? ইটা কিন্তু কনস্ট্যান্ট কোনো ফিল্ড না, এক্স এর সাথে সাথে ই এর ভ্যালুটা পরিবর্তন হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ই দেওয়া আছে, ভি বের করতে বলছে, আমরা
এই যে দুইটা পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য সমান কি লিখতে পারি, মাইনাস ই ডট ডিএস বা ডিএক্স, একই কথা, ই ডট ডিএক্স। সো তাহলে এখান থেকে দেখো আমরা এ থেকে যদি বি বিন্দুতে যাই, এ থেকে যদি বি বিন্দুতে যাই, তাহলে কিন্তু এখানে ডেল্টা ভি মানে বোঝাবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো ভিবি মাইনাস ভিএ, এটা সমান সমান আসছে মাইনাস ই মানে হচ্ছে 5/x², 5/x² ডিএক্স, ডট গুণ তো, সো আমরা এখানে ডট গুণ ফলটা cos 0 ডিগ্রি 1 ধরে নিলাম। তাহলে এখান থেকে এ এর মান হচ্ছে 1 মিটার, বি এর মান হচ্ছে 2 মিটার, তাহলে এখান থেকে -5 করলে কি আসে, 1/x² ডিএক্স। সো এটা 1 থেকে 2 পর্যন্ত। -5 নিলে এখানে আসবে কত, -1/x, -1/x, ঠিক লিখতেছি, x⁻², তাইলে হচ্ছে -2 + 1 ডিভাইডেড বাই, হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। সো তাহলে এখান থেকে যদি হিসাব করি, তাহলে দেখো ভিবি মাইনাস ভিএ এটা সমান সমান আসছে, মাইনাসে মাইনাসে প্লাস নিয়ে আসলে 5, এটা হচ্ছে হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1, এই মাইনাসটা বাইরে বের করে নিয়ে আসলাম, 1/2 মাইনাস 1, ঠিক আছে, তাহলে এখানে আসে -5/2, -5/2। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য সেটা হচ্ছে -5/2। ঠিক আছে, সো ভিবি মাইনাস ভিএ এটা হচ্ছে -5/2। ঠিক আছে, সো আমাদের যেহেতু প্রাবল্য দেওয়া আছে, এবং প্রাবল্য এটা কি একটা কনস্ট্যান্ট ফিল্ড না, ই এর মানটা খেয়াল করো, 5/x², এটা কিন্তু কোনো সুষম তড়িৎ ক্ষেত্র না, এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থেকে ভি বের করতে গেলে, মানে ওই যে দেখো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে গেলে আমরা কি করতাম, আমরা ইন্টিগ্রেশন করে বের করতাম। সো এখানে ই ডট ডিএক্স অর্থাৎ ই দ্বারা কৃত কাজ, তার যে নেগেটিভ সেটাই তো বিভব পার্থক্য। সো সেখান থেকে কিন্তু আমরা দেখো নর্মাল ফর্মুলা বসাইছি, জাস্ট ফর্মুলাগুলো বসাইছি, f/x², সামনে মাইনাস আছে, সো এখান থেকে 1 থেকে 2 ক্যালকুলেশন করে ভিবি মাইনাস ভি সমান পেয়ে গেলাম -5/2। ঠিক আছে, এই ফর্মুলাটা কেন হইলো ফাহিম হোসেন, ধরে মাইট দিব, একেবারে মাইট দিব, এতক্ষণ ধরে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া 26-এর ইঞ্জিনিয়ারিং কখন আসবে, 26-এর ইঞ্জিনিয়ারিং কখন আসবে, এই বলে মাথা খারাপ করে ফেলছে, এখন এসে বলছে এই ফর্মুলাটা কেন হলো, এতক্ষণ ধরে বকবক করতেছি। হ্যাঁ, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তো আসলেই পসিবল। একটা, এটা কি বলতো, একটা বিন্দু চার্জের জন্য এক্স পয়েন্টের প্রাবল্য না বলতো, এইটা একটা বিন্দু চার্জের জন্য এক্স পয়েন্টের প্রাবল্য না? কারণ আমরা কি জানি, এখানে যদি একটা চার্জ হয় প্লাস কিউ, তাহলে এইখান থেকে এক্স দূরত্বে কোনো পয়েন্টের প্রাবল্য কি হয়, সি কিউ ডিভাইডেড বাই x²। সো এই যে সি কিউ এর মানটা যদি 5 হয়, তাহলে কিন্তু এই যে 5/x², এটা একটা বিন্দু চার্জের জন্যই তো, যত যত তুমি দূরে যাচ্ছ তত তো প্রাবল্যের মানটা পরিবর্তন হচ্ছে, এটাই তো পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, এটাই তো পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। বিভবের জন্য প্রাবল্য কি, বিভবের জন্য প্রাবল্যের শুধু মান নিয়ে কাজ করব না, মান দিক দুইটা নিয়ে কাজ করা লাগবে এখানে। সো এইখানে সুবিধাটা হচ্ছে যে আমাদের 5/x² যেটা দেওয়া আছে ওইটা দেখো x এর সাথে সাথে পজিটিভ একটা ভ্যালু। সো এখানে যেহেতু দিক নিয়ে আর ঝামেলা করে নাই, আইজেকে দেওয়া নাই, আইজেকে দেওয়া থাকলে আমাদের এখানে কিন্তু ডিএক্সটাকেও আইজেকে দিয়ে করতে হলে এরকম টাইপের প্রবলেম সামনে আসবে। সো যেহেতু আমাদের এখানে শুধু মান দেওয়া আছে, দেখো ই ডিএক্স আমরা ধরে নিছি যে এটা হচ্ছে ডিএক্স বরাবর প্রাবল্যটা কাজ করছে। ঠিক আছে, এখানে আমরা ধরে নিছি যে প্রাবল্যের যে ডিরেকশনটা সেটা বাইরের দিকে কাজ করছে। যেমন ধরো, খেয়াল করো, ধরো এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু, ঠিক আছে, এইটা আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে x সমান সমান 1 মিটার, এটা হচ্ছে x সমান সমান 2 মিটার, এটা হচ্ছে x সমান সমান 3 মিটার। সো এই পয়েন্টের প্রাবল্য কত, 5/1², এই পয়েন্টের প্রাবল্য কত, 5/2², এই পয়েন্টের প্রাবল্য কত, 5/3²। সো তাহলে যত দূরে যাচ্ছ সেই অনুযায়ী কিন্তু প্রাবল্যের মানটা
চেঞ্জ হচ্ছে। এবং যদি এটাকে আমি পজিটিভ একটা চার্জ ধরে নেই, তাহলে এই পয়েন্টের প্রাবল্যটা কি বাইরের দিকে, এই পয়েন্টের প্রাবল্যটাও কি বাইরের দিকে, এই পয়েন্টের প্রাবল্যটাও কি বাইরের দিকে। তুমিও স্মরণ ঘটাইছো কোথায়, 1 মিটার থেকে 2 মিটার, তাহলে তোমার স্মরণের দিক আর ই এর দিক দুইটা তো একই দিকে, ই এর দিক আর তোমার স্মরণের দিক দুইটা তো একই দিকে। সো এই কারণে cos 0 ডিগ্রির মান 1 হয়ে গেছে। সো তারপরে আমরা ভ্যালুগুলো বসাই এখানে ক্যালকুলেশন করছি। গেল পরের প্রবলেম। দেখো তো ভি দেওয়া আছে, আমাদেরকে বলছে কোনো তড়িৎ ক্ষেত্র এটা হলে এ এবং বি হচ্ছে ধ্রুবক, এক্স অক্ষের কোন স্থানে প্রাবল্যের মান শূন্য হবে, এক্স অক্ষের কোন স্থানে প্রাবল্যের মান শূন্য হবে। সো তাহলে যেহেতু ভি দেওয়া আছে, ই নিয়ে কাজ করতে হবে, তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা বলো। ই সমান সমান মাইনাস ন্যাবলা অফ ভি, তাই না, কারণ ভি দেওয়া আছে, ই নিয়ে কাজ করতে হবে, তাহলে ই সমান সমান মাইনাস ন্যাবলা ইন্টু ভি। সো এখান থেকে দেখো মাইনাস ন্যাবলা ইন্টু ভি, যেহেতু আমরা এই যেহেতু শুধুমাত্র এক্স অ্যাক্সিসের মানে এক্স ভ্যারিয়েবলটাই আছে, তাহলে এখানে আমাদের শুধুমাত্র কিন্তু মাইনাস ডিডিএক্স অফ ভি করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ ওয়াই যে ওগুলোর সাপেক্ষে তো জিরোই হবে, কারণ ভি এর মধ্যে শুধুমাত্র এক্স ভ্যারিয়েবলটা আছে। সো তাহলে এখান থেকে মাইনাস আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে কত, এটা আসবে হচ্ছে এ মাইনাস 3b এক্স স্কোয়ার, 3b এক্স স্কোয়ার, 3b এক্স স্কোয়ার আই ক্যাপ, এটা হচ্ছে ই ভেক্টরের মান, ঠিক আছে, এটা হলো ই ভেক্টরের মান। এখন দেখো বলছে এক্স অক্ষের কোন স্থানে প্রাবল্যের মান শূন্য হবে, তাহলে এক্স অক্ষের কোন স্থানে প্রাবল্যের মান যদি শূন্য হয়, তাহলে ই এর মানটা কত, 0 বসাবো, তাহলে ই এর মান 0 বসালে এখানে আসছে 3b এক্স স্কোয়ার মাইনাস এ, এটার মান হচ্ছে শূন্য, এটার মান হচ্ছে শূন্য, এইটার মান যেখানে শূন্য হবে সেখানে এই প্রাবল্যটা শূন্য হবে। তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি, সো এখান থেকে আসে এক্স সমান সমান, বা একটু ভেঙেই লিখি, এক্স স্কোয়ার সমান সমান আসছে এ ডিভাইডেড বাই 3b। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই 3b। সো খেয়াল করো ভাইয়া, এক্স এর মান এই দুইটা পয়েন্টে মানে প্লাস এত এবং মাইনাস এত, এই দুইটা পয়েন্টে কিন্তু এই বিভবের ক্ষেত্র যদি বজায় থাকে চারিদিকে, তাহলে এক্স এর মান এই দুইটা পয়েন্টে আমরা কিন্তু শূন্য পাবো, ঠিক আছে, এক্স এর মান এই দুইটা পয়েন্টে আমরা শূন্য পাবো, বুঝছো, ঠিক আছে, এই দুইটা পয়েন্টে আমরা এক্স এর মান শূন্য পাবো। সো তার মানে কি, যদি আমরা একটা সংখ্যা রেখা বরাবর আগাই, সো এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে প্লাস রুট ওভার এ বাই 3b, আর এখানে হচ্ছে মাইনাস রুট ওভার এ বাই 3b। তাহলে এই বিভব পার্থক্য অনুযায়ী আমাদের এই দুইটা পয়েন্টে আমরা প্রাবল্যের মানটা শূন্য পাবো, এই পয়েন্টে আর এই পয়েন্টে প্রাবল্যের মানটা শূন্য পাবো, ঠিক আছে, ঠিক আছে। কোন কোন স্থানে বলতে এক্স এর স্থানাঙ্কটা বসায় দিতে হবে, যেহেতু এখানে এক্স ভ্যারিয়েবলটাই আমাদের আছে, তাই না। দেখো এটা কিন্তু এই জিনিস মানে কি বোঝাচ্ছে, এ আর বি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এক্স এর মান 1 হলে ওই পয়েন্টে একটা বিভব আছে, এক্স এর মান 2 হলে ওই পয়েন্টে একটা বিভব আছে। সো অবস্থানের সাথে সাথে বিভবটা কিভাবে পরিবর্তন হচ্ছে তার সমীকরণ এখানে দেওয়া আছে, বুঝছো, অবস্থানের সাথে সাথে কিভাবে ভি এর মানটা পরিবর্তন হচ্ছে সেটা এখানে দেওয়া আছে। সো আমাদের কোন অবস্থানে ই এর মান শূন্য, ভি এর এই সূত্র হলে কোন কোন অবস্থানে ই এর মান শূন্য সেটাই কিন্তু আমরা এখান থেকে বের করলাম। ক্লিয়ার, ক্লিয়ার গেল। তারপরে এই প্রবলেমটা একটু দেখো, সুন্দর একটা প্রবলেম, 4 নাম্বার প্রবলেমের মধ্যে আমরা যাচ্ছি। এটা হলো 4 নাম্বার প্রবলেম। একটা 20 কুলাম ঋণাত্মক আধান বায়ুতে 80 কুলাম ধনাত্মক আধান থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত। সো এটা হচ্ছে মনে করলাম মাইনাস চার্জটা, আর এইটা হচ্ছে মনে করলাম প্লাস চার্জটা, পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত, 50 সেন্টিমিটার দূরত্বে এটা অবস্থিত। সো এইটা হচ্ছে -20 কুলাম্ব, আর এইখানে আছে হচ্ছে +80 কুলাম্ব, +80 কুলাম্ব। ওই দুই আধানের সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ বিভব শূন্য হবে, কোথায় তড়িৎ বিভব শূন্য হবে। সো আমরা কোথায় তড়িৎ বিভব শূন্য হবে, যে কোনো একটা দূরত্ব ধরে নিলাম, মনে করলাম যে 20 কুলাম থেকে ভাইয়া এক্স দূরত্বে আমাদের বিভবটা শূন্য হবে,
তাহলে এই বাকি দূরত্বটুকু কত? 50 মাইনাস এক্স। তো মনে করলাম এটা হলো আমাদের এ বিন্দুতে থাকা চার্জ, এটা হলো বি বিন্দুতে থাকা চার্জ। তাহলে এই পয়েন্টের যে টোটাল চার্জ হবে, এক্স পয়েন্টের যে টোটাল চার্জ, যে এক্স পয়েন্টের যে টোটাল বিভব, সেই টোটাল বিভব কোন দুইটা বিভবের সমন্বয়ে তৈরি হবে? এ এবং বি, এই দুইটার সমন্বয়ে কিন্তু আমরা এই পয়েন্টে টোটাল বিভবটা পাবো। সো টোটাল বিভব কোথায় শূন্য হবে যেহেতু বের করতে বলছে, তাই টোটাল ভি সমান শূন্য বসালাম। এ বিন্দুতে থাকা চার্জের জন্য বিভব কত হবে? মাইনাস সি ইন্টু 20 ডিভাইডেড বাই এক্স। এবং বি বিন্দুতে থাকা চার্জের জন্য এই পয়েন্টের যে বিভব সেটা কি হবে? প্লাস সি ইন্টু 80 ডিভাইডেড বাই 50 মাইনাস এক্স, 50 মাইনাস এক্স। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলতে পারবো এই যে সি ইন্টু 20 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু সি ইন্টু 80 ডিভাইডেড বাই 50 মাইনাস এক্স। ভাইয়া সি মানে কি বুঝছো তো? সি হচ্ছে 1/4 পাই এপসাইলন নটটা আর কি। তাহলে এখান থেকে এটা হয়ে যায় 4, তাহলে আসে কত? 4x ইজ ইকুয়ালস টু 50 মাইনাস এক্স। 4x সমান সমান, দেখো তো হিসাব ঠিক আছে কিনা, 4x দিলাম, এখানে হলো 50 মাইনাস এক্স, তাহলে x এর মান এ পাশে আসলে 5x, x এর মান আসলো 10 সেন্টিমিটার। তার মানে এইখান থেকে 10 সেন্টিমিটার দূরত্বে আমরা কিন্তু বিভবটা শূন্য পাবো, নেট বিভবটা শূন্য পাবো। এইটা তো গেল আমাদের সংযোজক সরলরেখার মাঝখানে কোন বিন্দুতে বিভব শূন্য। এইবার আমরা একটা কাজ করি, একটু খেয়াল করো, যেহেতু আমাদের বিভবটা এই যে চার্জের মান ডিভাইডেড বাই এক্স, অনেকটা কিন্তু প্রাবল্যের মতন, সূত্রটার ফরম্যাটটা অনেকটা প্রাবল্যের মতন। বলো তো প্রাবল্য শূন্য আমরা কোন চার্জের কাছে পেতাম? আমরা কিন্তু ছোট চার্জের কাছে প্রাবল্য শূন্য পেতাম, কারণ ছোট চার্জের কাছে চার্জের মান ছোট, ডিভাইডেড বাই এক্স এটার মানও ছোট, বড় বাই বড়, যেমন এখান থেকে দেখো ছোট বাই ছোট সমান সমান বড় বাই বড় যদি হয়, তাহলে কিন্তু এই দুইটা সমীকরণ ব্যালেন্স হয়। সো ছোট চার্জের কাছে কিন্তু প্রাবল্যটা আমরা শূন্য পেতাম। সো বিভবের বেলাতেও একই কাহিনী। বিভবের বেলাতেও দেখো এক্স এর মান পাইছি 10 সেন্টিমিটার, তো 50 সেন্টিমিটার ছিল দুইটা চার্জের মধ্যে দূরত্ব। আমাদের বিভব কোথায় শূন্য পাইছি? ছোট চার্জের কাছে। ছোট চার্জের কাছে মানে দেখো 10 সেন্টিমিটার, ছোট চার্জ থেকে 10 সেন্টিমিটার দূরত্বে আমরা বিভবটা শূন্য পাইছি। এখন আমাদের এখানে যেহেতু প্রাবল্য বের করতেছি না, প্রাবল্য বের করার ক্ষেত্রে তো আমাদের দিকটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বিভবের তো আর দিক গুরুত্বপূর্ণ না। সো এইখানে দেখো আমরা কিন্তু যেমনটা ভিতরে একটা পয়েন্টে প্রাবল্য শূন্য পাবো, ঠিক তেমনি বাইরেও কিন্তু একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টে ছোট চার্জের কাছে আমরা প্রাবল্য শূন্য পাবো। সো মনে করলাম বাইরের যেই পয়েন্টটা, সেই পয়েন্টটা মনে করো ছোট চার্জ থেকে ওয়াই দূরত্বে অবস্থিত। তাহলে ছোট চার্জ থেকে ওয়াই দূরত্বে অবস্থিত এটা মনে করলাম আমাদের কি বিন্দু, এটাকে মনে করলাম আমাদের সাপোজ ডি বিন্দু। তাহলে ডি বিন্দুর যে টোটাল বিভব সেটা হবে হচ্ছে এ বিন্দুতে থাকা চার্জের জন্য বিভব প্লাস বি বিন্দুতে থাকা চার্জের জন্য বিভব। সো আমাদের এ বিন্দুতে থাকা চার্জের জন্য বিভব হবে হচ্ছে মাইনাস 20c ডিভাইডেড বাই ওয়াই, আর ওই বি বিন্দুতে থাকা চার্জের জন্য ডি বিন্দুর যে বিভব হবে সেটা হচ্ছে প্লাস 80 ইন্টু সি ডিভাইডেড বাই 50 প্লাস ওয়াই, 50 প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি শূন্য ধরি, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে যে 20 বাই ওয়াই সমান সমান 80 ডিভাইডেড বাই 50 প্লাস ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই এর মান কত বের করা লাগবে? তাহলে যদি আমরা কাটাকাটি করি, এটা হচ্ছে 4 আসলো, 50 প্লাস ওয়াই সমান সমান 4y, তাহলে 3y ইজ ইকুয়ালস টু 50। y এর মান তাহলে কত আসে? 50 বাই 3, 16.67 সেন্টিমিটার। তাহলে ছোট চার্জ থেকে 16.67 সেন্টিমিটার দূরত্বে কিন্তু আমরা বিভবটা শূন্য পাবো। বুঝতে পারছো? সো শুধুমাত্র এইটা অ্যান্সার না, এটাও কিন্তু আনসার হবে।
ঠিক আছে, বাইরে আবার কেন নিলাম? এই যে আমাদেরকে কি বলছে যে ওই দুই আধানের সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ বিভব শূন্য হবে। সো সংযোজক সরলরেখা তো আসলে পুরাটা, তাই না? সরলরেখা তো পুরাটা, তো এই পুরা রেখার উপরে কোন কোন জায়গাতে বিভব শূন্য? একটা হলো ভিতরে একটা পয়েন্টে বিভব শূন্য, বাইরে একটা পয়েন্টে বিভব শূন্য। সো দুইটাই বের করে দিলে কমপ্লিট একটা অ্যান্সার হইলো আর কি। হ্যাঁ, দুইটাই করে দেখাতে হবে এক্সামে, দুইটাই করে দেখাবা এক্সামে। ঠিক আছে, গেল। পরের প্রবলেমে যাচ্ছি, 5 নাম্বার। পরের প্রবলেমে গেলাম, 5 নাম্বার প্রবলেম। জাস্ট নাম্বারটা দিয়ে সলভ করি, চলো। দেখো 49 কুলম্ব এবং 81 কুলম্ব দুইটা বিন্দু আধান বায়ুতে 100 সেন্টিমিটার ব্যবধানে আছে। এদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিস্পন্দ বিন্দুর অবস্থান নির্ণয় করো। নিস্পন্দ বিন্দু মানে কি? নিস্পন্দ বিন্দু এটার মানে হচ্ছে যেখানে আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য। ই এর অবস্থানটা বের করো এবং নিস্পন্দ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। সো আমরা নিস্পন্দ বিন্দু কিভাবে বের করতে হয় ভাইয়া, এইটা তো আমরা শিখে গেছি। এইটা আমি আর বড় করে করব না, জাস্ট শর্টকাট বসায় করে ফেলবো, শর্টকাট বসায় করে ফেলবো। সো এটা মনে করো +49 কুলম্ব, এইটা হচ্ছে আমাদের +81 কুলম্ব। এদের মধ্যে বায়ুতে যে ব্যবধান সেটা হচ্ছে 1 মিটার, 100 সেন্টিমিটার। তাহলে বলো তো নিস্পন্দ বিন্দুটা কোথায় পাওয়া যাবে? ছোট চার্জ থেকে নিস্পন্দ বিন্দুটা কত দূরত্বে পাওয়া যাবে? এই দূরত্ব যদি x হয় তাহলে মনে আছে ফর্মুলা কি ছিল? দেখি কার কার মনে আছে। √, এখানে হতো QS, এখানে হতো √, QL প্লাস √, QS ইন্টু হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাহলে ছোট চার্জের ওপর রুট করলে আসে 7, এটা আসে হচ্ছে 9, তারপরে আসে হচ্ছে 7 ইন্টু 100। তাহলে 7/16 ইন্টু 100 সমান সমান কত আসে? 7/16 ইন্টু 100, এটা আসে 43.75 সেন্টিমিটার। 43.75 সেন্টিমিটার দূরত্বে আমাদের নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। সো নিস্পন্দ বিন্দুর অবস্থান এটা, এটা হচ্ছে নিস্পন্দ বিন্দুর অবস্থান। ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া কি? নিস্পন্দ বিন্দুর অবস্থান। x সমান সমান কত সেটা বের করলাম, বুঝছো? শোনো খবরদার, সিকিউ আসলে কিন্তু এই সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। সিকিউ আসলে এই ফর্মুলা সরাসরি অ্যাপ্লাই করা যাবে না। আমরা যেভাবে করে CQ/x² ইজ ইকুয়ালস টু CQ2 ডিভাইডেড বাই D - x² ফর্মুলা করে তারপর x এর মান বের করছিলাম, এক্স্যাক্টলি ওইভাবে করবা। যেহেতু তোমরা শর্টকাটটা জানো সেহেতু আমি ছোট করে এটা করে ফেললাম, কিন্তু অবশ্যই মূল অঙ্কটা করার সময়, সিকিউ সলভ করার সময় একদম যেভাবে আমরা প্রাবল্য শূন্যর জায়গাটা বের করতাম সেটা আগে বের করবা। এবার বলতো এই পয়েন্টের বিভব কত? সো 43.75 সেন্টিমিটার দূরত্বের বিভব বের করতে হবে, তাই তো? তাহলে লক্ষ্য করো, আমরা এখানে টোটাল বিভব যখন বের করব তখন সি ইন্টু চার্জের মান হচ্ছে 49, দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 43 পয়েন্ট, একটা কাজ করি সবাইকে মিটারে নিয়ে যাই, এসে এককে থাকলে ভালো, 0.4375, তাহলে একবার জুলে আর কি বিভবটা পাবো, জুল পার কুলম্ব বিভবটা পাবো। আর পরেরটার জন্য সি ইন্টু কিউ কত? 81, আর এখানে ডিস্টেন্স থাকবে হচ্ছে 1 - 0.4375। ঠিক আছে, সো সি এর মান 9 × 10⁹ বসায় নিয়ে আমরা এখান থেকে পেয়ে যাব এটা কত ভোল্ট, এই পয়েন্টের বিভবটা কত ভোল্ট। পারবা না এটা সবাই? ফার্স্ট জানাও, পারবা না? ইনশাল্লাহ পারবো, আমরা ইনশাল্লাহ পারবো। গুড, তাহলে 5 নাম্বার প্রবলেম চলে গেল। এইবার আসো একটা দারুণ প্রবলেম, এটা হলো 6 নাম্বার প্রবলেম। 6 নাম্বার প্রবলেম দেখো কি বলছে। প্রাথমিকভাবে স্থির একটা ইলেকট্রন 180 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রমের পরে কত শেষ বেগ অর্জন করে? ইলেকট্রনের ভর আর আধান কত সেটা দেওয়া আছে। প্রাবল্য 0 হইলে 0 বিভব থাকে না, যেখানে প্রাবল্য 0 এখানে 0 বিভব নাও থাকতে পারে, নাও থাকতে পারে। না তুলতে 10 সেকেন্ড সময় দেন অন্তত। এতক্ষণ কি তুলতেছিলা প্রশ্ন? প্রশ্নগুলা তো ছোট ছোট। আচ্ছা তুলে ফেলো, চট করে তুলে ফেলো প্রশ্নগুলা, চট করে তুলে ফেলো। ঠিক আছে,
একজন বলছে ভাইয়া এবার যে বাইরে নিলাম না, এবার কি বাইরে কোথাও প্রাবল্য শূন্য হয়? নিস্পন্দ বিন্দু যদি এটা প্লাস হয়, তাহলে কি নিস্পন্দ বিন্দু ভিতর ছাড়া বাইরে আর কোথাও কি নিস্পন্দ বিন্দু পাওয়া যায়? মইনুল, খেয়াল করো, যখন আমাদের দুইটা প্লাস চার্জ তখন কিন্তু মাঝখানে একটা পয়েন্টেই প্রাবল্য শূন্য হবে, যেটা আমরা নিস্পন্দ বিন্দু বলছি, তাই না? আমাদের যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয়, তাহলে ছোট চার্জের কাছে বাইরের দিকে একটা পয়েন্ট নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। আমাদের তো পয়েন্টটা ফিক্স করে দিছে যে যেখানে নিস্পন্দ বিন্দু ওই পয়েন্টের বিভবটা বের করো। ওকে, সো এই টাইপের প্রবলেমগুলোর জন্য আমাদের ছোট্ট একটা থিওরি আগে একটু শেখা লাগবে। খেয়াল করো, থিওরিটা অনেক মজার। মনে করো আমাদের কাছে দুইটা পাথ আছে, এই পাথটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত, এই পাথটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত, এবং এই পাথটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। এই দুইটা পাতের মধ্যে একটা বিভব পার্থক্য বিদ্যমান, সেই বিভব পার্থক্য হচ্ছে ডেল্টা ভি, এবং এই দুইটা পাত পরস্পর থেকে মনে করলাম ডি দূরত্বে অবস্থান করছে। সো যখন এরকম দুইটা পাত থাকবে তখন কিন্তু মাঝখানে তড়িৎ প্রাবল্যটা হয় সুষম। দুইটা পাত যখন এভাবে থাকে, ধরো এটা হচ্ছে একটা পাত, এটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত একটা পাত, এবং পাশে আরেকটা পাত রাখা হয়েছে, এই পাতটা হচ্ছে মনে করো নেগেটিভ চার্জে চার্জিত একটা পাত। সো এইখানে আমাদের যে ফিল্ড লাইনগুলো থাকবে, যে বলরেখাগুলো থাকবে, এই বলরেখাগুলো না একদম সুষম বলরেখা থাকবে। তার মানে কি? সুষম বলরেখা মানে হচ্ছে যে এই পয়েন্টগুলোর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ই এর মানটা হবে কনস্ট্যান্ট, প্রত্যেকটা পয়েন্টে ই এর মানটা থাকবে সুষম। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে ই এর মানটা থাকবে সুষম, এবং ই এর মানগুলা কত হয় সেইগুলা আমরা বের করা শিখবো গাউস ল পড়ার পরে। সো আপাতত মাথায় রাখো যে এইটা একটা পজিটিভ প্লেট, এটা একটা পজিটিভ প্লেট, এটা হচ্ছে একটা নেগেটিভ প্লেট। সো আমাদের এই পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটের মধ্যে বিভব পার্থক্য যদি ডেল্টা ভি হয় এবং দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়। সো এবার একটু খেয়াল করো, মনে করো আমরা এখানে একটা কিউ কুলম্বের আধানকে স্থাপন করছি, কিউ কুলম্বের আধানকে স্থাপন করছি। তাহলে বলো তো এই কিউ কুলম্ব চার্জের উপরে একটা বল কাজ করবে না? সেই বলটা হচ্ছে এফ সমান সমান কিউ ইন্টু ই, এইরকম একটা বল কাজ করবে। আমরা ধরে নিচ্ছি যে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, যেটা বললাম একটু আগে, যে পাত যদি থাকে তাহলে এরকম আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র পাই, একদম কনস্ট্যান্ট ফিল্ড লাইনের তড়িৎ ক্ষেত্র আমরা পাই। ঠিক আছে, সুষম তড়িৎ ক্ষেত্র আমরা পাই। তাহলে এখানে একটা কিউ কুলম্ব চার্জের উপরে যে পরিমাণ ফোর্স পাওয়া যাবে, সেই ফোর্স এফ সমান সমান কি হবে? এফ সমান সমান হবে কিউ ইন্টু ই। আমরা যদি এখন কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করি, কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা জানি কোনো বস্তুর উপর কৃত মোট কাজ হচ্ছে বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। মনে আছে এটা, যে কোনো বস্তুর উপরে কৃত যেই মোট কাজ, কোনো বস্তুর উপরে কৃত যেই মোট কাজ সেটা হচ্ছে বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমাদের এখানে বলো তো এই যে চার্জটা আছে সেই চার্জের উপরে এফ বল দ্বারা কৃত কাজ আসলে কত? এফ ইন্টু ডি না? এফ ইন্টু ডি না? বল যেদিকে সরণও হচ্ছে সেদিক বরাবর, তাহলে বল আর সরণের দিক একই দিকে। সো এই এফ বল দ্বারা যে কৃত কাজ সেটা হচ্ছে এফ ইন্টু ডি সমান সমান গতিশক্তির পরিবর্তন কত? সবসময় আমরা জানি গতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার। যদি আমাদের চার্জটা শুরুতেই স্থির থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে শূন্য। এফ সমান কি লেখা যায়? এফ সমান লেখা যায় ই কিউ ইন্টু ই ইন্টু ডি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। বলতো ই ইন্টু ডি এইটার মানে কি? বলতো ই ইন্টু ডি এটার মানে কি? ই মানে হচ্ছে বল, ডি মানে হচ্ছে সরণ। বল গুণ সরণকে আমরা কি বলি? কাজ। সো এখানে কাজের জায়গায় কি বসে যাবে? দুইটা পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য, তাই না? দুইটা পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য, ডেল্টা ভি সমান সমান ই ইন্টু ডি। সো কিউ ইন্টু ডেল্টা ভি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এইটা একটা দারুণ সূত্র, দেখো। সো এইটা বলতে বোঝাচ্ছে যদি তুমি কোনো একটা স্থির কিউ কুলম্ব চার্জকে ডেল্টা ভি বিভব পার্থক্যের মধ্যে রাখো, তাহলে ওই বিভব পার্থক্য অতিক্রমের পরে ওই চার্জটার বেগ হয়ে যাবে ভি, ওই চার্জটা ভি বেগ অর্জন করবে। যেমন দেখো এখানে একটা পজিটিভ চার্জকে তুমি যদি এরকম একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখো, তাহলে পজিটিভ চার্জটা কি করবে? ডান দিকে একটা গতি লাভ করবে না?
সো এইটা যখন যত ডান দিকে যাচ্ছে তত কিন্তু একটা এফ সমান কিউই পরিমাণ বল সে লাভ করছে। সো সামনের দিকে যত যাচ্ছে তত কিন্তু তার একটা ত্বরণ আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ বেগের মান আস্তে আস্তে বাড়ছে। ডেল্টা ভি পথ অতিক্রম করার পরে বা ডেল্টা ভি বিভব পার্থক্য অতিক্রমের পরে তার গতিশক্তি শূন্য থেকে কত হয়ে যাবে সেইটার ফর্মুলাই হচ্ছে এইটা। সো স্থির কিউ কুলম্ব চার্জকে যদি আমি ডেল্টা ভি বিভব পার্থক্যের মধ্যে ছেড়ে দেই তাহলে সেটা ডেল্টা ভি বিভব পার্থক্য অতিক্রমের পরে তার ফাইনাল গতিশক্তি কত হবে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। বুঝতে পারছো? সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। জারিফ আগের ক্লাস করে আসো, প্রাবল্যকে বল কেন ধরা হলো, মাইট দিব, একদম মাইট। বুঝতে পারছো? সো আমরা এখান থেকে দেখো যে কিউ যেই চার্জটা, এই চার্জটাকে যখন আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে জাস্ট রেখে দিছি তখন তড়িৎ ক্ষেত্র বরাবর সেটা কি হবে, একটা বল লাভ করবে। সো বল লাভ করলে সেটা তড়িৎ ক্ষেত্রের দিকে যেতে থাকবে। সো একটা নির্দিষ্ট বিভব পার্থক্য অতিক্রমের পরে তার গতিশক্তি কত হবে সেইটারই ফর্মুলা হচ্ছে এইটা। সো কিউ ডেল্টা ভি সমান হাফ এম ভি স্কোয়ার। কীভাবে বের করলাম আরেকবার বলি। যখন এই চার্জটাকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলাম তখন এই চার্জের উপরে যতগুলো বল কাজ করছে সবগুলো বল দ্বারা কৃত কাজ হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা জানি এর উপরে প্রযুক্ত বল একটাই, কুলম্ব ফোর্স যেটা, বা এর উপরে ইলেকট্রিক ফোর্স যেটা। সো ইলেকট্রিক ফোর্স এফ যেটা, সেটা এটার কতটুকু সরণ ঘটাইছে, মনে করলাম ডি সরণ ঘটাইছে। সো তাহলে বল ইন্টু সরণ হচ্ছে কৃতকাজ, এই বল দ্বারা কৃতকাজ যা হবে সেটা গতিশক্তির পরিবর্তন করবে। শুরুতে মনে করলাম গতিশক্তি ছিল শূন্য, তাহলে এফ ডি সমান হাফ এম ভি স্কোয়ার। এফ মানে কি লেখা যায়, কিউ ইন্টু ই লেখা যায়, যে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান যদি হয় ই তাহলে কিউ কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল কত হবে, এফ সমান সমান কিউ ই। তাহলে কিউ ই ডি, আবার ই আর ডি কে গুণ করলে আমরা বিভব পার্থক্য পাই। সো কিউ ইন্টু ডেল্টা ভি সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা ভাইয়া মাথায় রাখতে হবে। ঠিক আছে, কিউ ইন্টু ডেল্টা ভি সমান হাফ এম ভি স্কোয়ার। যদি ভুলেও যাও তাহলে কাজ শক্তি উপপাদ্য থেকে আশা করি এটা মনে করে আনতে পারবা। এখন দেখো কি বলছে, প্রাথমিকভাবে স্থির একটা ইলেকট্রন 180 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রমের পরে কত শেষ বেগ অর্জন করবে। তাহলে খেয়াল করো, আমরা কিউ ইন্টু ডেল্টা ভি সমান সমান হাফ এম ভি স্কোয়ার যদি নেই, তাহলে ইলেকট্রন যেহেতু এটার চার্জের মান 1.6 ইন্টু 10⁻⁻19, কত বিভব পার্থক্য অতিক্রমের পর, 180 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রমের পর বলছে। হাফ ইন্টু ইলেকট্রনের ভর কত, 9.1 ইন্টু 10⁻31 ইন্টু আমাদের কি বেগ বের করতে বলছে, হ্যাঁ ভি স্কোয়ার। তো তাহলে এখান থেকে আমরা ভি এর মান কত বের করে ফেলবো। কথা বুঝছো? কথা বুঝছো? ঠিক আছে। সো এটা আলাদা কোনো টপিকের মধ্যে ফেলো না, এটা আমাদের এই তড়িৎ ক্ষেত্র আর বিভবের মধ্যেই সম্পর্ক রিলেটেড একটা ম্যাথ আর কি। আচ্ছা দেখো ভাইয়া, জিনিসটাকে তুমি উল্টাভাবেও চিন্তা করতে পারো। মনে করলাম এখানে যাওয়ার পরে কণাটার বেগ হয়ে গেছে ভি। সো উল্টাভাবে যদি চিন্তা করো তাহলে দেখো এই পাশ থেকে তুমি যদি ভি বেগ কোনো একটা বস্তুকে দাও বা কোনো একটা কিউ কুলম্ব চার্জকে যদি তুমি ভি বেগ দাও এই দিক বরাবর, তাহলে যত এদিকে যাবে তত কিন্তু তার গতিবেগ আস্তে আস্তে কমতে থাকবে, কমতে 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 এই জায়গাতে গিয়ে কিন্তু তার বেগটা হয়ে যাবে শূন্য। ঠিক যেমনটা ধরো উপর থেকে আমরা একটা বস্তুকে যখন ছেড়ে দেই তখন যত নিচের দিকে নামে তার গতিশক্তি আস্তে আস্তে বাড়তে থাকে। উল্টাভাবে যখন আমরা এটাকে উপরের দিকে ছুড়ে দেই তখন বেগ দিয়ে যখন ছুড়ে দেই, একটা গতিশক্তি দিয়ে ছুড়ে দেই, যত এটা মহাকর্ষ প্রাবল্যের উল্টা দিকে যায় তত কিন্তু এর গতিবেগ আস্তে আস্তে কমতে কমতে শূন্য হয়ে যায়। ঠিক আছে, সো তাহলে এটা একদম মহাকর্ষ ক্ষেত্রের মতন চিন্তা করতে পারো, যে যখন এখান থেকে ছেড়ে দিছো জিনিসটা একটা এরকম যে উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিছো। সো এম ভরের একটা বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দাও এর উপর প্রযুক্ত বল কত হয়, এম জি হয়। এখানে সেটা হচ্ছে কিউ ইন্টু ই। দেখো ই মানে ওই যে প্রাবল্য যেটা জি এর কাজ করতেছে, আর কিউ হচ্ছে ওই এম এর কাজটা করতেছে। সো এফ ইজ ইকুয়ালস টু এম জি। সো যখন উপর থেকে আমরা বস্তুটাকে ছেড়ে দিলাম তখন ওই এম জি বলের প্রভাবে যখন সেটা একটা নির্দিষ্ট দূরত্ব নামলো তখন তার গতিশক্তি কত হয়ে গেছে, হাফ এম ভি স্কোয়ার হয়ে গেছে। সো এখানেও বিষয়টা একদম এরকম, যে একটা ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন আমরা কিউ চার্জকে রাখলাম তখন সেটা একটা বল লাভ করলো, তড়িৎ প্রাবল্যের দিকে যাচ্ছে। সো একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে তার গতিশক্তি কত হলো সেটাই কাজ শক্তি উপপাদ্য দিয়ে আমরা বের করলাম। কথা বুঝছো? ওইটার সাথে আশা করি মিলাতে পারছো। ভাইয়া কনস্ট্যান্ট না হলে কি হবে, তখন এই যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে হবে। যদি কনস্ট্যান্ট না হয় তখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে হবে।
ঠিক আছে ভাই, এখানে বল কোনটা? দেখো এখানে একজন বলছে যে ভাই এখানে বল কোনটা, এই বলটাকে আসলে পজিটিভের বিকর্ষণ নাকি নেগেটিভের আকর্ষণ? ভাইয়া দুইটাই। এই দুইটার প্রভাবে এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের মানটা হচ্ছে ই। এই তড়িৎ ক্ষেত্রটা যেটা তৈরি হয়েছে সেটা প্লাসের প্রভাবেও তৈরি হয়েছে, মাইনাসের প্রভাবেও তৈরি হয়েছে। একটা সুষম তড়িৎ ক্ষেত্র এখানে পাওয়া গেছে। কেন সুষম ক্ষেত্র হয়, কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা গাউস ল পড়ার পরে তারপরে দেখব। আপাতত মাথায় রাখো যে এইখানে আমাদের একটা সুষম তড়িৎ ক্ষেত্র বজায় আছে। ঠিক আছে, তো সুষম তড়িৎ ক্ষেত্র বজায় থাকলে আমরা একটা কিউ চার্জকে যখন রাখছি সেটা এফ সমান কিউই পরিমাণ বল অনুভব করছে। সো সেই বল দ্বারা কৃত কাজ কত, ওই কৃত কাজটাই কিন্তু বস্তুর গতিশক্তির পরিবর্তন করছে। কথা ক্লিয়ার? বলো বলো কথা ক্লিয়ার কিনা। এই বেগের একক কি হবে আবার? মিটার পার সেকেন্ড। একক কি হবে? সূর্য বণিক জিজ্ঞেস করছে। হ্যাঁ, প্রশ্নে কিছু বলে নাই, এই জন্য ধরে নিছি, এটাও বলতে পারো, অসুবিধা নাই। ঠিক আছে। আর দেখো ভাইয়া, এই জিনিসটা কি, আমরা যখন এখানে সুষম তড়িৎ ক্ষেত্র থাকুক বা অসম তড়িৎ ক্ষেত্র থাকুক, যখন আমাদেরকে দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বলে দিছে, এই যে ডেল্টা ভি এর মান আমি জানি, তখন কিন্তু আসলে তড়িৎ ক্ষেত্রটা কি সুষম হয়ে আসছে নাকি অসম হয়ে আসছে এইটা আমাদের দেখার বিষয় না। মেইন ফর্মুলা কিন্তু কিউ ডেল্টা ভি সমান হাফ এম ভি স্কোয়ার। সো যদি এখানে আমাদের ইটা অসম থাকতো বা নন ইউনিফর্ম থাকতো, তাহলে কিন্তু এখানে ইন্টিগ্রেশন করার পরে আমরা একটা ডেল্টা ভি পেতাম, একটা সংখ্যা পেতাম, 180 ভোল্ট 120 ভোল্ট যেটাই হোক একটা সংখ্যা পেতাম। সো ওই তখন কিউ ইন্টু ডেল্টা ভি সমান হাফ এম ভি স্কোয়ার, সূত্র কিন্তু এইটাই থাকতো, সূত্রে কোনো পরিবর্তন আসতো না। তখন হয়তো বা আমরা ইন্টিগ্রেশন করে তারপর দুইটার মধ্যে বিভব পার্থক্য বের করতাম। কথা বুঝছো? সো যখন আমাদের বিভব পার্থক্য দিয়ে দিচ্ছে, এ দেখো কিউ ইন্টু ডেল্টা ভি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। ব্যাস, পরের প্রবলেমে যাই। দেখো শূন্য স্থানে থাকা, এটা কত নাম্বার প্রবলেম হবে? 7 নাম্বার। দেখো কি বলছে, শূন্য স্থানে থাকা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের 4টা কৌণিক বিন্দুর প্রতিটিতে 20 কুলম্বের ধনাত্মক আধান আছে। বর্গক্ষেত্রটার কর্ণ দুটির ছেদবিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। সো 10 সেন্টিমিটার হচ্ছে বাহু, এটার বাহুর দৈর্ঘ্য 10, এটাও 10, প্রত্যেকটা 10 করে আছে। 4টা কৌণিক বিন্দুর প্রত্যেকটাতে +20 কুলম্বের আধান স্থাপিত, +20 কুলম্বের আধান স্থাপিত, +20 কুলম্বের আধান স্থাপিত। বলছে কি কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে আমাদের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ বিভব কত হবে নির্ণয় করো। তাহলে ভাইয়া খেয়াল করো, টোটাল যে বিভবটা পাওয়া যাবে, আমরা 10 সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে, তাহলে বলো তো পুরা এই কর্ণের দৈর্ঘ্য কত? a√2, 10√2। তাহলে এই চার্জ থেকে এইটুকুর দূরত্ব কত? 10√2/2 মানে 10 ডিভাইডেড বাই √2 হবে না? 10√2/2 মানে কত? 10/√2 কিন্তু। তাহলে ভি টোটাল সমান সমান ভাইয়া দেখো, সি ইন্টু 20 ডিভাইডেড বাই আর এর মান কত? 10/√2। এইরকম সবার জন্য হবে না? দেখো এই +20 কুলম্বের জন্য এই পয়েন্টে যে বিভব পাওয়া যাবে সেটা সি ইন্টু 20 ডিভাইডেড বাই আর, সি কিউ বাই আর। তারপরে ধরো এই পয়েন্টে চার্জের জন্য সেন্টারে আমরা বিভব কত পাবো? সি ইন্টু 20 ডিভাইডেড বাই 10/√2। ঠিক আছে, তারপর আবার দেখো সি ইন্টু 20 ডিভাইডেড বাই 10/√2 প্লাস আবার দেখো সি ইন্টু 20 ডিভাইডেড বাই 10/√2। সো তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা, যখন ধরো ম্যাথ করতে করতে মানে প্রসেসের এফিসিয়েন্সি বুঝে যাবা, তখন দেখবা কি যে এটা দেখার সাথে সাথেই ও ঠিক আছে, সেন্টার থেকে সবগুলা চার্জের দূরত্ব একই রকম, আবার সেন্টার থেকে প্রত্যেকটা চার্জ দেখো সেম সেম মানের আছে। তাহলে এখানে তো ভাই একটার জন্য বিভব যা হবে, 4টার জন্য বিভব জাস্ট 4 দিয়ে গুণ হয়ে যাবে। এটার জন্য বিভব যা, এটা জাস্ট কি হবে? 4 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, সো 4 দিয়ে যদি গুণ হয়ে যায় তাহলে কিন্তু আমরা টোটাল বিভবটা পেয়ে যাব। এই ক্ষেত্রে 4 দিয়ে গুণ করে ফেলা সহজ, কারণ এখানে চার্জগুলো সবই একই রকম এবং দূরত্বটাও সেম আছে। ঠিক আছে, তাহলে মোট টোটাল বিভব কত বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। পারবো সবাই? পারবো ইনশাল্লাহ। ওকে, পরের প্রশ্ন দেখো, এগুলা কিন্তু অনেক প্রশ্নে আসে, এগুলা অনেক অনেক এমসিকিউতে আসে, এগুলা খেয়াল করবা। সো 7 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। দেখো কি বলছে, √2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের 4টা কোণে 4টা কর্নার পয়েন্টের কথা বলছে। এটা একটা বর্গক্ষেত্র, 4টা কর্নারে
আমাদেরকে বলছে যে চারটা আছে, চারটা চার্জ দেওয়া আছে। সো একটা হচ্ছে +2 × 10⁻⁻9 কুলম্ব, আর একটা দেওয়া আছে 10⁻⁻2 কুলম্ব, আর একটা দেওয়া আছে হচ্ছে -2 × 10⁻⁻9 কুলম্ব, আর একটা হচ্ছে 3 × 10⁻⁻9 কুলম্ব। আমার যেটা ধারণা এটা -2 না, এটা ক্যালকুলেট হয়তো লিখতে ভুল হয়েছে, এটাও -9ই হবে। সবগুলাই যেহেতু -9 আছে, ওইটাও তাহলে -9 ফরম্যাটে হবে। এখন কি বলছে, আধান রাখা আছে, ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভবের মান বের করো। সহজ জিনিস, কেন্দ্রে তড়িৎ বিভবের মান বের করতে বলছে। তাহলে এইটা যেহেতু ভাইয়া √2, তাহলে কর্ণের মানটা কত হবে, a√2। তাহলে √2 × √2 মানে শুধু 2 হবে। তাহলে এই সেন্টার থেকে যে দূরত্ব এটুকু হচ্ছে 1 মিটার করে, বুঝছো? সেন্টার থেকে দূরত্ব 1 মিটার করে। তো এটা মনে করলাম a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু, এটা d বিন্দু। তাহলে টোটাল সেন্টারে আমরা যে বিভবটা পাবো সেটা চারটা চার্জের জন্য বিভব পাবো VA + VB + VC + VD। ঠিক আছে, তাহলে দেখো আমাদের C যদি কমন নিয়ে নাও সবগুলা থেকে, তাহলে একটা হচ্ছে 2 × 10⁻⁻9 / r, এই যে এইটার জন্য CQ/r করলাম। তারপরে +10⁻⁻9 / r, তারপরে +3 × 10⁻⁻9 / r, এটা মাইনাস চার্জ বলে -2 × 10⁻⁻9 / r। তো তুমি তো চালাক, তুমি দেখা যাবে ক্যালকুলেশনের শুরুতেই বুঝে যাবা যে এইখানে আমাদের r দূরত্বটা তো সবার জন্য সেম। তাহলে CQ/r এটাকে কমন নিয়ে তারপরে বাকিগুলাকে সবগুলা চার্জের যোগফল আকারে প্রকাশ করলে হয়ে যাবে। দেখো অনেক সময় এরকম টাইপের প্রশ্ন আসে যে কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য করতে C বিন্দুতে কত আধান স্থাপন করতে হবে, ওইগুলাও আমরা বের করতে পারবো না বলো তো? যদি এরকম প্রশ্ন করে যে আমাদের কেন্দ্রবিন্দুতে বিভব শূন্য করার জন্য C বিন্দুতে কত কুলম্ব আধান রাখতে হবে, এটা পারবা না যদি প্রশ্ন এমন করে? পারবা ইনশাল্লাহ, গুড। সো এগুলা কিন্তু প্রশ্নে একদম সরাসরি এরকম টাইপের প্রশ্ন ইনশাল্লাহ পাবা। ওকে, তারপরে আসো 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্ন, এই প্রবলেমটা তোমরা একটু শুরুতে নিজেরা আগে একটু ভাবো তো। এই প্রবলেমটার জন্য আমি তোমাদেরকে, ধরো এটা বুয়েট ভর্তি পরীক্ষা, তোমাদেরকে আমি 3 মিনিট সময় দিলাম, 3 মিনিট সময় দিলাম। কি অবস্থা, সময় কাউন্ট করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমরা প্রশ্নটা পড়ো, কি মুশকিল। ও হয়েছে, যাক 1 মিনিট তো চলে গেছে, 2 মিনিট আছে। দেখো তো, ঝটপট করে ফেলো। চার্জ দেওয়া আছে, ভর দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, কত দূরত্ব যায় সেটাও দেওয়া আছে। কণাটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তবে তার গতিবেগ কত এবং ত্বরণ কত। ত্বরণ 1500 আর গতিবেগ নাকি উল্টা লিখছো?
শাহাবুদ্দিন অ্যান্সার দিছো, অপূর্ব রয় অ্যান্সার দিছো, 0.049 বলছো গতিবেগ। বাহ, একদম শেষ মুহূর্তে সবার অ্যান্সার আসা শুরু করছে, ভেরি গুড। সো খেয়াল করো, আমাদের একটা আধান দেওয়া আছে। সো 500 ভোল্ট বিভব পার্থক্যে যখন কোনো একটা কণা চলবে, এটা মনে করলাম প্লাস কিউ কুলম্বের একটা চার্জ, যখন এটা ডেল্টা ভি বিভব পার্থক্যে যখন এই চার্জটা চলে যাবে, তখন কিউ ইন্টু ডেল্টা ভি সমান সমান ওর যেই গতিশক্তি পাবে এটা, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে কিউ এর মান দেওয়া আছে 12 ইন্টু 10⁻⁹ বিভব পার্থক্য হচ্ছে 500 ভোল্ট, সমান সমান হাফ ইন্টু ভর হচ্ছে 5 ডিভাইডেড বাই 1000 ইন্টু ভি স্কোয়ার মানে কত, এটাই বের করতে হবে যে গতিবেগটা কত হয়। সো এখান থেকে আমরা গতিবেগের মানটা দেখি বের করে কত আসে। 12 ইন্টু 10⁻⁹ ইন্টু 500 ইন্টু 2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 5 রুট করলাম 0.049 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের এত বেগ আসে। এখন দেখো, আমাদেরকে বলে দিছে যে স্থির অবস্থায় ছিল বলে আদিবেগ শূন্য। খেয়াল করো, যদি একটা আদিবেগ দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে গতিশক্তির পরিবর্তন বসাবা, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার বসায় তারপর কিন্তু করতে হবে, বুঝছো? এটা মানে ভুলে যেও না, আমরা স্থির অবস্থা ধরে চিন্তা করছিলাম বলে তো এই ফর্মুলা আসছিল। যদি ইউ বেগে ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু কিউ ডেল্টা ভি সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার হবে। ঠিক আছে, মানে দেখো এটা হলো কৃত কাজ, কিউ ইন্টু ডেল্টা ভি। ওই যে ডাব্লিউ সমান সমান একটু আগে কি দেখে আসলাম, ডাব্লিউ সমান সমান কিউ ইন্টু ডেল্টা ভি ছিল না, কিউ ইন্টু ডেল্টা ভি ছিল না, ডাব্লিউ সমান সমান। সো এটা হচ্ছে সেই কৃত কাজ সমান সমান অর্জিত গতিশক্তি, কাজ শক্তি উপপাদ্য। ঠিক আছে, ফর্মুলা এভাবে মনে রাখতে পারো। সো আমরা এখান থেকে দেখো ভি স্কোয়ার সমান সমান কিন্তু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস। সো আমাদের এস এর মানটা কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে, 300 সেন্টিমিটার। আদিবেগ হচ্ছে শূন্য, ভি স্কোয়ার হচ্ছে 0.049 স্কোয়ার, 2 ইন্টু এ ইন্টু এস এর মান 3 মিটার। তাহলে এখান থেকে এ সমান কত বের করে ফেলবো, কত আসে 0.049 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3, এটা আসে 4 ইন্টু 10⁻⁴ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো এরকমই আসছে তোমাদের, এরকমই আসছে কিনা, 4 ইন্টু 10⁻⁴। হ্যাঁ, গুড, তোমাদের সাথে মিলছে। ঠিক আছে, তাহলে 0.049 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3, 4 ইন্টু 10⁻⁴ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, পারফেক্ট গেল। দেখি এবার পরের প্রবলেমে কি আছে, 10 নাম্বার প্রবলেমটা দেখি কি বলছে। 10 নাম্বার প্রবলেম দেখো কি বলছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 60 কিলোভোল্ট বিভব বৈষম্যের মধ্যে দিয়ে যাওয়ার ফলে একটা ইলেকট্রন কণা এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন হয়েছে দেখা গেল। ইলেকট্রনের আধান এবং ভরের অনুপাত কত নির্ণয় করো। তাহলে দেখো, একটা ইলেকট্রনের কথা বলছে, তাহলে কিউ ইন্টু ডেল্টা ভি সমান সমান যে হাফ এম ভি স্কোয়ার আমরা লিখতাম। ইলেকট্রনের আধান এবং ভরের অনুপাত বের করতে বলছে, আধান হচ্ছে কিউ, ভর হচ্ছে এম, এটা সমান সমান কি লেখা যাবে, বেগ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ডেল্টা ভি। সো আমাদের ইলেকট্রন কণাটা কত বেগ প্রাপ্ত হয়েছে, 1.46 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড না, তাই তো, সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 100 দিয়ে ভাগ দিলে, হ্যাঁ ঠিক আছে। আর 60 কিলো ভোল্টে যেহেতু আছে, তাহলে 2 ইন্টু 60 ইন্টু 10⁻³ দেখো তো ঠিক আছে কিনা। সো এখান থেকে আমরা কিউ বাই এম যেটা বলছি আধান এবং ভরের অনুপাত বের করতে করে ফেলবো, ডান। ঠিক আছে, সহজ, এগুলো ছোট ছোট প্রশ্ন এবং এগুলো কিন্তু একদম সরাসরি তুমি দেখবা ভর্তি পরীক্ষার বিভিন্ন এমসিকিউতে আসে, বোর্ড সিকিউতে আসে, বোর্ড এমসিকিউতে, বোর্ড সিকিউতে আসে না, বোর্ডের এমসিকিউ গুলোতে আসে। সিম্পল, রাইট। আচ্ছা, এটা হচ্ছে 10 নাম্বার ছিল। সো 11 নাম্বার, এটা হচ্ছে বুটেক্সে আসা প্রশ্ন। একটা সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটা বিন্দুর বিভব পার্থক্য দেওয়া আছে। তার মানে কি, আমাদের একটা নির্দিষ্ট দূরত্বে বিভব পার্থক্য কত বলা আছে, বলছে তড়িৎ প্রাবল্য ই কত হবে। দেখো আমরা জানি ডেল্টা ভি সমান সমান হচ্ছে ই ইন্টু ডি।
তাহলে তড়িৎ প্রাবল্য ই সমান সমান ডেল্টা ভি বাই ডি, সিম্পল হিসাব। সো ভাইয়া ডেল্টা ভি হচ্ছে 200 আর ডি হচ্ছে 0.5, তাহলে এখান থেকে আসে 400 ভোল্ট পার মিটারে, যেটা ভোল্ট পার মিটার, 400 ভোল্ট পার মিটার। তাহলে উত্তর হলো ডি। সহজ, ঠিক আছে। পরের প্রশ্নে যাই, 12 নাম্বার প্রশ্ন। 12 নাম্বার প্রশ্ন দেখো তো কি বলছে, দুইটা চার্জিত সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে কতক্ষণ পর্যন্ত? মনে রাখবা সবসময় উচ্চ বিভব থেকে, হাই ভোল্টেজ থেকে সবসময় লো ভোল্টেজের দিকে কিন্তু চার্জের ফ্লো হয়। চার্জের ফ্লো সবসময় হয় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। এবং কতক্ষণ পর্যন্ত এই ফ্লোটা চলতে থাকে? যতক্ষণ না পর্যন্ত দুইটা পয়েন্টের বিভব সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চার্জের ফ্লোটা চলতে থাকবে। সো তাহলে চার্জ প্রবাহিত হতে থাকে যতক্ষণ না তাদের কি সমান হয়? যতক্ষণ না তাদের বিভব সমান হয়। হ্যাঁ, টেম্পারেচারের মতন যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ শক্তি প্রবাহিত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুইটার তাপমাত্রা সমান হচ্ছে। 13 নাম্বার প্রশ্ন, বুয়েটে 2010-11 সালে আসা 13 নাম্বার প্রশ্ন। দেখো তো কি বলছে, 1 মাইক্রোকুলম চার্জকে অপর একটা +10 মাইক্রোকুলম চার্জের চারপাশে এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘোরানো হলো। সো আমরা মনে করলাম ছবিটা এঁকে ফেলি, 1 মাইক্রোকুলম চার্জকে 10 মাইক্রোকুলম চার্জের চারপাশে, সো এটা হচ্ছে +10 মাইক্রোকুলম্বের একটা চার্জ, এই চার্জের চারপাশে 1 মাইক্রোকুলম চার্জকে ঘোরানো হচ্ছে, 1 মাইক্রোকুলম্বের একটা চার্জকে ঘোরানো হচ্ছে। রেডিয়াস কত দিয়ে দিছে? আমাদের ব্যাসার্ধ বলে দিছে হচ্ছে 20/পাই। সো এই বৃত্তাকার পথে ঘোরানো হলো, +10 মাইক্রোকুলম চার্জটি বৃত্তের কেন্দ্রে অবস্থান করলে কাজের পরিমাণ কত হবে? ভাইয়া দেখো আমরা জানি একটা চার্জকে তুমি যখন ঘুরাবা তখন যে কৃত কাজ হবে সে কৃত কাজ হচ্ছে কিউ ইন্টু ডেল্টা ভি। এখন বলো তো, তুমি যখন এই পয়েন্ট থেকে, সাপোজ তুমি এই পয়েন্টেই আসলা, বলো তো এই পয়েন্টে বিভবের মান যা হবে, এই পয়েন্টে +10 কুলম চার্জের জন্য এই পয়েন্টে বিভবের মান যা পাবা, বলো তো এই পয়েন্টে বিভবের মান কি তুমি আলাদা কিছু পাবা নাকি দুইটা পয়েন্টের বিভব সেম হবে? দুইটা পয়েন্টের বিভব সেম হবে না? এই পয়েন্টের বিভব যা হবে এই পয়েন্টের বিভবটাও কি সেম হবে না? কারণ দেখো CQ/R, এই পয়েন্টের বিভব কত? C × Q/R, এই যে 10/R, এবং এই পয়েন্টের বিভব কত? 10/R। তাহলে যখন এই পয়েন্টের বিভব যা এই পয়েন্টের বিভবও তাই, তাহলে A থেকে B তে বিভব পার্থক্য কত? 0 না? আমরা কত কুলম চার্জকে নিয়ে ঘোরাচ্ছি? 1 মাইক্রোকুলম চার্জকে নিয়ে ঘোরাচ্ছি, 10⁻⁻6 চার্জকে নিয়ে ঘোরাচ্ছি। ডেল্টা ভি এর মান তো ভাইয়া 0। তুমি যখন এই বৃত্তের উপরেই আসো, এটা একটা সমবিভব তল। সো এই পয়েন্টের বিভব, এই পয়েন্টের বিভব, এই পয়েন্টের বিভব, প্রত্যেকটা পয়েন্টের বিভব কিন্তু ভাইয়া সেম। সো যেহেতু প্রতিটা পয়েন্টের বিভব সেম, তাহলে ডেল্টা ভি এর মান 0, তাহলে কৃত কাজের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝতে পারছো? কৃত কাজের মান 0 হয়ে যাবে। ঠিক আছে, ব্যাখ্যাটা এভাবে করে দেওয়া লাগবে, বৃত্তাকার পথ হইলেই কৃত কাজ 0 এরকম বলা যাবে না। ঠিক আছে, সো আমাদের কিউ ইন্টু ডেল্টা ভি, হ্যাঁ রাইট অপূর্ব, ইলেকট্রনেরটা হচ্ছে উল্টা, ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজের দিকে। ঠিক আছে, গুড। সো তার মানে এইটা হচ্ছে আমাদের কোনো কাজ হবে না, আশা করি বুঝছো। সো ডাব্লিউ সমান কিউ ইন্টু ডেল্টা ভি, যতই তুমি বৃত্তের মানে পরিধির উপরে যতক্ষণ ধরে আসো তখন তুমি একই বিভব এর উপরে আসো, সো বিভবের কোনো পার্থক্য নাই। ডেল্টা ভি 0 মানে কাজের মানটাও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ডান ডানা ডান ডান। পরের প্রশ্ন দেখি কি বলছে, বজ্রপাতের সময় 30 কুলম চার্জ এত ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে এত সেকেন্ড সময়ে নিঃসরিত হয়, ওই বজ্রপাতের সাথে অবমুক্ত শক্তির পরিমাণ কত নির্ণয় করো। সো খেয়াল করো, আমাদেরকে বলছে যে মনে করো উপরে আছে হচ্ছে মেঘ, এইখানে আছে হচ্ছে ভূমি। সো আমাদেরকে বলছে
যে এই দুইটা পয়েন্টের মধ্যে মানে একদম আকাশ এবং মাটি এর মধ্যে যে বিভব পার্থক্য, সে ডেল্টা ভি বিভব পার্থক্য হচ্ছে 10⁸ ভোল্ট। ঠিক আছে, এই মেঘ যখন জমে তখন কিন্তু উপরে আসলে অনেক চার্জ জমা হয় কিন্তু, এবং যখন চার্জের ক্যাপাসিটি অতিক্রম করে যায় তখনই কিন্তু এখানে ওই যে বজ্রপাতের মাধ্যমে কিন্তু ওই যে লাইটনিং যেটাকে আমরা বলি, ওই লাইটনিং এর মাধ্যমে কিন্তু চার্জটা আকাশ থেকে মাটিতে নেমে আসে। সো হিউজ একটা চার্জের কিন্তু এখানে ফ্লোয়ের কারণে একটা শক্তি অবমুক্ত হয়। সো এই শক্তির পরিমাণটা কত? এই শক্তির পরিমাণ হচ্ছে W = Q ইন্টু ডেল্টা ভি। তাহলে কত কুলম্ব চার্জ অবমুক্ত হয়েছে? 30 কুলম্ব চার্জ। এবং কত বিভব পার্থক্যের মধ্যে? 10⁸ ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে। তাহলে এতটুকু শক্তি কিন্তু অবমুক্ত হয়েছে। সো 3 ইন্টু 10⁹ বি হচ্ছে এটার আনসার। এখন যদি জিজ্ঞেস করতো যে এই ক্ষেত্রে আসলে ক্ষমতা কত, যে ওই বজ্রপাতের ক্ষমতা কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সেকেন্ড দিয়ে ভাগ দিয়ে পাওয়ারটা বের করে ফেলতাম। সো ক্ষমতা যেহেতু চাই নাই, আমরা জাস্ট এখানে কিউ ইন্টু ডেল্টা ভি করে কৃত কাজটা কিন্তু বের করে ফেলতে পারছি। ডান। পরের প্রবলেমে যাচ্ছে, যে কত নম্বর ছিল এটা? 14। এটা ছিল 14 নাম্বার। এবার আসো 15 নাম্বার। কি বলছে দেখি? একটা তড়িৎ ক্ষেত্রের দুইটা বিন্দু এ এবং বি এর মধ্যে 10 ভোল্ট বিভব পার্থক্য বিদ্যমান, কি পরিমাণ চার্জকে এ থেকে বি তে সরাতে এত জুল কাজ করতে হবে? সো ভাইয়া খেয়াল করো, ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ সমান কিউ ডেল্টা ভি কিন্তু। সো ডাব্লিউ এর মান দেওয়া আছে হচ্ছে 2 ইন্টু 10⁻²। কিউ এর মানটা বের করতে বলছে কত বিভব পার্থক্যে? 10 বিভব পার্থক্যে। তাহলে এখান থেকে আমরা 2 ইন্টু 10⁻⁻1 হচ্ছে আর কি। সো 2 ইন্টু 10⁻⁻1 কুলম্ব। সি হচ্ছে এটার আনসার। ডাব্লিউ সমান কিউ ইন্টু ডেল্টা ভি। গুড। পরের প্রশ্ন 16 নাম্বার। বুয়েট 2013-14 সালে আসা, আমার সময়কার প্রশ্ন। বুয়েট 2013-14 সালের প্রশ্ন। তোমরা তখন কোন ক্লাসে পড়ো একটু জানাও তো। এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু, এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু এ বি সি ডি তে, এখানে আছে প্লাস কিউ, এখানে আছে শুধু কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ আধান স্থাপন করা হলো। উহার কেন্দ্রবিন্দুতে বিভবের মান কত হবে? ভাইয়া বলো তো, কেন্দ্রবিন্দুতে বিভবের মান কত হবে? এটা কি আর ম্যাথ করা লাগবে? সো একটা বর্গক্ষেত্র যেহেতু বলে দিছে, তার মানে কিন্তু এই পয়েন্টের দূরত্ব, এইখান থেকে দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব সবগুলা সেম। তাহলে সি ডিভাইডেড বাই আর যদি কমন নাও, তাহলে কিউ গুলা হচ্ছে প্লাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ সমান হচ্ছে 0। সো এটা হলো আমাদের সেন্টার পয়েন্টে যে টোটাল ভি। সো টোটাল ভি কার কার জন্য হবে? এই পয়েন্টের জন্য বিভব, এর জন্য বিভব, এর জন্য বিভব, এর জন্য বিভব, চারটা বিভবের জন্যই কিন্তু আমরা এখানে টোটাল বিভবটা পাবো। তাহলে এখান থেকে যেহেতু এই নেটটা 0 হয়ে যাচ্ছে, তাহলে টোটাল বিভবটাও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেখছো কত সহজ প্রশ্ন? কেজিতে পড়তে ওই সময়? বাহ, সুন্দর। ওকে, তারপরের প্রশ্নে যাই দেখি। 16 নাম্বার, এটা দাও 17 নাম্বার। 17 নাম্বার, ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন বললো যে এইটা হচ্ছে একটা বৃত্ত, এখানে আছে ধরো প্লাস 20 কুলম্ব, এইখানে আছে হচ্ছে 10 কুলম্ব, মাইনাস 8 কুলম্ব, মাইনাস ধরো বললো 15 কুলম্ব, মাইনাস 15 কুলম্ব, এরকম বিভিন্ন চার্জ দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে এখানে চার্জের মান কত হলে এই পয়েন্টের প্রাবল্য, এই পয়েন্টের বিভব হবে 0। সো কিউ সমান কত হলে, প্রশ্ন কি? কিউ সমান কত হলে, কিউ সমান কত হলে কেন্দ্রের বিভব হবে 0? কিউ সমান কত হলে কেন্দ্রের বিভব 0 হবে, এটা বের করতে বলেছে। ঠিক আছে, কিউ সমান কত হলে কেন্দ্রের বিভব 0 হবে। সো বলো তো, এখানে আমাদের যতই এবড়ো থেবড়ো দেখতে লাগুক না কেন, প্রত্যেকটা কিন্তু সেন্টার থেকে আর দূরত্বে অবস্থিত, প্রত্যেকটা সেন্টার থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে আমাদের টোটাল বিভব
সমান সমান আমরা কিন্তু সি কিউ বাই আর যেটা সেটাকে কমন নিতে পারি, সি বাই আর কে কমন নিতে পারি। তাহলে একটা হচ্ছে +20 +10 -8 -15 প্লাস কিউ। সো টোটাল বিভব যেহেতু আমরা সেন্টারে চাই 0, তাই এখানে 0 বসায় দিলে মূলত এইটার মান 0 হতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে 30 22 7, তাহলে কিউ এর মান আসে দেখো হিসাব করে +7 কুলম্ব, নাকি -7 কুলম্ব আসে? হ্যাঁ, -7 কুলম্ব আসে, -7 কুলম্ব আসে। সো কিউ এর মান যদি -7 কুলম্ব হয় তাহলে কিন্তু সেন্টারে আমরা 0 পাবো। ঠিক আছে, ওকে, সহজ অঙ্কগুলা, সহজ। এইবার আসো 18 নাম্বার প্রবলেমটা, চুয়েট 2005-06 সালে আসা প্রশ্ন। সুন্দর একটা প্রশ্ন, খেয়াল করো। আমাদের বলছে 12 মাইক্রোকুলম্ব এবং 8 মাইক্রোকুলম্ব দুইটা বিন্দু চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। 12 মাইক্রোকুলম্ব এবং 8 মাইক্রোকুলম্ব এই দুইটা চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। এটা হচ্ছে 12 মাইক্রোকুলম্ব আর এটা হচ্ছে 8 মাইক্রোকুলম্ব। এরা পরস্পর থেকে বলছে 10 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। ঠিক আছে, এখন বলছে চার্জ দুইটাকে 6 সেন্টিমিটার ব্যবধানে নিয়ে আসতে কতটুকু কাজ করতে হবে। অর্থাৎ আগে দুইটার মধ্যে দূরত্ব ছিল 10, এখন আমরা এই দূরত্বটা কমায়ে করে ফেলতে চাই কত? এখন আমরা এই দূরত্বটা কমায়ে করে ফেলতে চাই 6 সেন্টিমিটার। এখন আমরা এই দূরত্বটা কমায়ে করে ফেলতে চাই 6 সেন্টিমিটার। তাহলে আমাদের কত কাজ করতে হবে এইটা বের করা লাগবে। এটা বের করা লাগবে, এটা অনেকভাবে করা যায়। সো প্রথমে আমরা চিন্তা করে নিলাম এভাবে যে ধরো 12 মাইক্রোকুলম্বের যেই চার্জটা আছে সেটাকে স্থির রাখছি আমরা, সেটাকে আমরা স্থির রাখছি। তাহলে 12 মাইক্রোকুলম্বের চার্জকে, 12 মাইক্রোকুলম্বকে স্থির বিবেচনা করে, স্থির বিবেচনা করে দেখো, তার মানে 12 মাইক্রোকুলম্বকে যদি তুমি স্থির বিবেচনা করো তাহলে তোমাকে দেখতে হবে 10 সেন্টিমিটার দূরে যে 8 মাইক্রোকুলম্বের চার্জ আছে সেটাকে ধরে 6 সেন্টিমিটার দূরত্বে আনতে কত কাজ করতে হয়। তুমি তার মানে দেখো W সমান সমান কিন্তু কিউ ইন্টু ডেল্টা ভি। তুমি যেহেতু 8 কুলম্বের চার্জকে ধরে টানা হেঁচড়া করছো, তাহলে এটা এখানে বসবে হলো 8 মাইক্রোকুলম্ব, আর ডেল্টা ভিটা হবে 12 মাইক্রোকুলম্বের জন্য 10 সেন্টিমিটার দূরত্বের বিভব, আর 12 মাইক্রোকুলম্বের জন্য 6 সেন্টিমিটার দূরত্বের বিভবের যে পার্থক্য সেটা ডেল্টা ভিটা বসবে। তাইলে কিন্তু আমরা ডাব্লিউ এর মানটা পেয়ে যাব। কি বললাম বুঝছো? আমরা কৃতকাজ সমান কি জানি, কিউ ইন্টু ডেল্টা ভি। সো যেই কিউ কুলম্ব চার্জকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলাম সেই ক্ষেত্রে কত কাজ করতে হবে? 1 কুলম্ব চার্জের জন্য কাজ করতে হয় ডেল্টা ভি। তাহলে কিউ কুলম্ব চার্জকে এ থেকে বিতে নিতে কাজ করতে হবে কিউ ইন্টু ডেল্টা ভি। তাহলে এই 12 মাইক্রোকুলম্বকে আমি মনে করো স্থির রাখলাম, তুমি চাইলে 8 মাইক্রোকুলম্বকে স্থির ধরেও চিন্তা করতে পারো, সেম রেজাল্ট আসবে। সো আমরা প্রথমে দেখো 12 মাইক্রোকুলম্বের জন্য 10 সেন্টিমিটার দূরত্বে একটা বিভব বের করব, সেটা হচ্ছে VA। 12 মাইক্রোকুলম্ব থেকে 6 সেন্টিমিটার দূরত্বে একটা পয়েন্টে বিভব বের করব VB। তাহলে দুইটা পয়েন্টের বিভবের পার্থক্য আমরা পেয়ে যাব VA মাইনাস VB। তার মানে কি 1 কুলম্ব চার্জকে এ থেকে বি তে নিতে কত কাজ করতে হয় সেটা আমরা এখান থেকে দেখলাম। তাহলে বলো তো কিউ কুলম্ব চার্জকে যখন 10 থেকে 6 নিয়ে আসবো তখন আমাদের কত কাজ করতে হবে? কিউ ইন্টু ডেল্টা ভি। সো খেয়াল করো, এ বিন্দু থেকে বি বিন্দুতে 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে কাজ করতে হয় VA মাইনাস VB। তাহলে কিউ কুলম্ব চার্জ মানে 8 কুলম্ব চার্জকে যখন এ থেকে বিতে নিয়ে আসবো তখন যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে কিউ ইন্টু ডেল্টা ভি। এটাই আমাদেরকে জিজ্ঞেস করছে যে 6 সেন্টিমিটার ব্যবধান নিয়ে আসতে কতটুকু কাজ করতে হবে, চার্জ দুইটা শূন্যে অবস্থিত। ফাইন, তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে প্রথমে আসো 12 মাইক্রোকুলম্বকে স্থির বিবেচনা করে 12 মাইক্রোকুলম্বের জন্য 12 মাইক্রোকুলম্ব এর জন্য 10 সেন্টিমিটার দূরত্বে বিভব VA সমান সমান C ইন্টু কিউ মানে হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী আধান
12 × 10⁻⁶ CQ ডিভাইডেড বাই আর। আর এর মান কত? 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। এবং একইভাবে 12 মাইক্রোকুলম্ব এর জন্য 6 সেন্টিমিটার দূরত্বে বিভব ভিবি সমান সমান কি হবে? ভিবি সমান হবে সি ইন্টু আমাদের এই 12 × 10⁻⁶ ডিভাইডেড বাই 0.06। তাহলে দুইটা পয়েন্টের বিভব আমরা বের করলাম। তার মানে দেখো, সুতরাং 1 কুলাম্ব চার্জকে এ থেকে বিতে নিতে কৃত কাজ কত হয়? কৃত কাজ হয় ভিবি মাইনাস ভিএ। এই যে শেষ মাইনাস আদি, এ থেকে যখন বিতে নিব তখন শেষ মাইনাস আদি। তাহলে ভাইয়া আমরা কত কুলাম্ব চার্জকে আসলে সরাবো? 8 মাইক্রোকুলাম্ব চার্জকে এ থেকে বিতে নিতে কৃত কাজ কত হবে? কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। তাহলে ডাব্লিউ সমান সমান কিউ এর মান হচ্ছে 8 × 10⁻⁶ এবং ভিবি এর মান হচ্ছে এত, আর ভি এর মান হচ্ছে গিয়ে এত। ঠিক আছে, ভিবি এর মান এত, ভি এর মান এত। সো যেই উত্তরটা পাবা, যদি তুমি 8 মাইক্রোকুলামকে স্থির ধরে 6 এর জন্য চিন্তা করো, 8 মাইক্রোকুলামকে স্থির ধরে 12 মাইক্রোকুলামকে নিয়ে আসো, তাহলে সেম কাজই হবে। জাস্ট তখন 12 গুলা বাইরে চলে আসবে আর 8 গুলা ভিতরে চলে আসবে। সো নিজে করে দেখবা, আমাদের 8 মাইক্রোকুলামকে স্থির ধরে সেম রেজাল্টই আসে। 8 মাইক্রোকুলামকে স্থির বিবেচনা করলেও সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, সেম রেজাল্ট আসবে যদি আমরা 8 মাইক্রোকুলামকে স্থির ধরে 12টাকে 10 থেকে 6 নিয়ে আসি, তাহলেও সেম হবে। এক্সামের জন্য যে কোনো একটা দিলেই হবে, রাইট? এক্সামের জন্য যে কোনো একটা দিলেই হবে। সো যেটা বলছিলাম, দেখবা যখন তুমি 12কে স্থির না ধরে 8কে স্থির ধরবা, তখন 8 এর জন্য এ বিন্দুর বিভব পাবা, 8 এর জন্য বি বিন্দুর বিভব পাবা। সো এখানে যখন 8 আসবে, তাহলে 1 কুলাম্ব চার্জকে এ থেকে বিতে নিতে কাজ কত বের করবা? তাহলে 12 কুলাম্ব চার্জকে এ থেকে বিতে নিতে কিউ ইন্টু এত। সো কিউটা তখন 12টার বাইরে আসবে আর 8টা তখন ভিতরে আসবে। ডান, বুঝলাম। ওকে, এবার আসো আমরা একটু ছোট করে বোর্ডের কয়েকটা প্রবলেম একটু দেখে ফেলি। একদম সহজ, একেবারে সহজ। দেখো বোর্ডের কয়েকটা প্রবলেম। চিত্রে বায়ু মাধ্যমে বর্গক্ষেত্রের এ বি ও সি বিন্দুতে যথাক্রমে, এই যে এ বি সি বিন্দুতে যথাক্রমে 3টা চার্জ দেওয়া আছে, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যে কোনো চার্জকে ডি বিন্দু হতে পি বিন্দুতে আনতে কাজ সম্পাদিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলছে? ডি থেকে পি তে আনতে কোনো কাজ সম্পাদিত হবে কিনা বের করতে বলছে। আমাদের 3টা চার্জ দেওয়া, দেখো খেয়াল করো, এ বিন্দুতে একটা চার্জ, বি বিন্দুতে একটা চার্জ, সি বিন্দুতে একটা চার্জ। বলো তো 3টা চার্জের জন্য ডি পয়েন্টে আমরা একটা বিভব বের করতে পারবো না? পারবো। পি বিন্দুতে আমরা একটা বিভব বের করতে পারবো না? পারবো। সো দুইটা পয়েন্টের মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে, তাহলে কাজ করতে হবে কিউ ইন্টু ডেল্টা ভি। যদি দেখা যায় বিভবের পার্থক্য নাই, তাহলে কোনো কাজ করতে হবে না। তাহলে দেখো কি করছে এখানে, প্রথমে পি বিন্দুর বিভব বের করছে। ক্যালকুলেশন নিজেরা করবা, মিলাবা এটা। সো পি বিন্দুর বিভব কার কার জন্য হবে? এ এর জন্য হবে, বি এর জন্য হবে, সি এর জন্য হবে। সবার দূরত্ব কিন্তু a√2, তো a√2 এর অর্ধেক অর্থাৎ 1/√2। সো সবার দূরত্ব দেখো এই যে 1/√2 করে আসছে এবং চার্জের মানগুলো বসাইছে। পি বিন্দুর বিভব পাওয়া গেছে 12.728। একইভাবে ডি পয়েন্টের বিভব যখন বের করবে, এ এর জন্য একটা বিভব হবে, বি এর জন্য বিভব হবে, সি এর জন্য বিভব হবে। সো 3টা পয়েন্টের বিভব যদি তুমি বের করতে চাও, তাহলে এখানে দেখো এই যে ডি বিন্দুতে তো মোট তড়িৎ বিভব, এই যে কিউ বাই এডি, কিউ বাই সবকিছু একভাবে করে আমরা ডি পয়েন্টের বিভব পেলাম 1.091। তাহলে দেখো ডি পয়েন্টের বিভব পাইছি, 1.091 আর পি পয়েন্টের বিভব পাইছি 12.728 ভোল্ট। তাহলে ভাইয়া বলো
যেখানে আমাদের প্রশ্ন করছে ডি থেকে পি তে আনতে কাজ করতে হবে কিনা। সো হ্যাঁ, অবশ্যই ডি থেকে পি তে আনতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে কিউ ইন্টু ডেল্টা ভি পরিমাণে। এই যে কিউ আধানকে ডি থেকে পি তে আনতে কৃত কাজ, এই যে ডি থেকে পি তে আনতে, ডি থেকে পি তে আনতে, তার মানে কিন্তু ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বুঝছো? এটা খেয়াল কইরো, যেহেতু আমাদেরকে বলছে ডি থেকে পি তে নিয়ে যেতে, তাহলে কিন্তু ভিপি মাইনাস ভিডি করবা, এটা হচ্ছে ডেল্টা ভি। সো তাহলে এখান থেকে আমরা কিউ কুলম চার্জকে নিয়ে যেতে কত কাজ করতে হবে সেটা বের করতে পারবো। বুঝছো? বলো তো ক্লিয়ার কিনা? বোর্ড ম্যাথগুলো ইজি লাগে, ইজি লাগবে, এগুলা ইজি, একদম ইজি। যে যে টাইপের ম্যাথ ক্লাসে করানো হচ্ছে, তারপরে বোর্ডের প্রবলেম একদম পানি ভাত, একেবারে পানি ভাত। বোর্ডে সেকেন্ড পেপার থেকে প্রশ্ন কঠিন আসেই না, মানে অ্যাটলিস্ট 5টা অ্যান্সার করা খুবই ইজিলি যায়। তো দেখো এরকম টাইপের প্রবলেমে কিন্তু আমরা, গ নাম্বার প্রশ্ন ছিল তড়িৎ প্রাবল্য বের করো। সো তড়িৎ প্রাবল্যের পার্টগুলো তো দেখছি কিভাবে সহজে বের করে, আর এখানে হচ্ছে আমাদের বিভবটা বের করলে হয়ে গেল। ডান। পরের প্রবলেম চলো দেখি তো কি বলছে। দেখো এখানে বলছে উপরের চিত্র অনুযায়ী বায়ু মাধ্যমে অবস্থিত এবিসিডি আয়তক্ষেত্রের এ এবং সি বিন্দুতে, ভাইয়া দেখো একটু রিভাইজ করে ফেলো, এগুলো সহজ অঙ্ক। বলছে যে এ থেকে সি বিন্দুতে, এ এবং সি বিন্দুতে, যে এ বিন্দুতে একটা চার্জ আছে, সি বিন্দুতে আরেকটা চার্জ আছে। সো বলছে এ আর সি বিন্দুতে চার্জ এগুলো স্থাপন করা হয়েছে, যদি বি এবং ডি বিন্দুতে একটা ধাতব তার দ্বারা যুক্ত করা হয়, তবে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। সহজ জিনিস, কি করবা দেখো, তুমি আগে ডি পয়েন্টের যে বিভব সেটা বের করবা, তুমি বি পয়েন্টের বিভব বের করবা। যদি দুইটা পয়েন্টকে তার দিয়ে যুক্ত করো, তাহলে উচ্চ বিভব যেখানে আছে সেখান থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ মানে চার্জ প্রবাহিত হবে। যদি ধাতব তার দিয়ে যুক্ত করা হয়, তাহলে কি হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জের ফ্লো হবে। এর থেকে সহজ প্রবলেম আর আছে বলো? সো আমরা কি করব, বি পয়েন্টের বিভব বের করব। খেয়াল করো, বি পয়েন্টের বিভব দুইটার জন্য, এ এর জন্য সি এর জন্য বের করলাম, -8.25 এত আসলো, এবং এ আর সি এর জন্য ডি পয়েন্টের বিভব আমরা বের করলাম -2 পয়েন্ট এত। সো দেখা গেল ডি পয়েন্টের বিভব বড় আর বি পয়েন্টের বিভব হচ্ছে ছোট। তাইলে যদি আমরা তার দিয়ে যুক্ত করি, তাহলে ডি থেকে বি এর দিকে কিন্তু আধান প্রবাহিত হবে, যে ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে চলাচল করে। অতএব বি এবং ডি বিন্দুতে ধাতব তার দ্বারা সংযুক্ত করলে ধনাত্মক আধান ডি থেকে বি এর দিকে প্রবাহিত হবে। এই অঙ্কগুলা কি ক্লাসে করে দেওয়া দরকার আছে? একটু বলো তো, এগুলা কি ক্লাসে করে দেওয়া দরকার আছে? করে দেওয়া দরকার নাই। এইগুলা একেবারে কিন্তু সহজ প্রবলেম, জাস্ট একটু মানে নিজেরাই করতে পারবা। যদি কোনো কারণে আটকায় যাও তাহলে সলভটা দেখে নিও। সো প্রবলেমগুলা ইজি। পরের প্রশ্ন দেখো, এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা প্রাবল্যের সময় পাইছিলাম। কি বলছে দেখো, চিত্রে পি কিউ আর একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, চিত্র অনুসারে পি বিন্দুতে স্থাপিত বস্তুটা ভারসাম্যে ঝুলে থাকবে কিনা পরীক্ষা করা হচ্ছিল। উদ্দীপকের পি বিন্দুতে বিভবের মান বের করো। সো পি বিন্দুতে বিভবের মান বের করতে বলছে। দেখো সুন্দর মতন এই দূরত্ব দেওয়া আছে, এই চার্জ দেওয়া আছে, এই চার্জ দেওয়া আছে, এই দূরত্ব দেওয়া আছে। তাহলে কিউ বাই আর, কিউ বাই আর, সি কিউ বাই আর করে আমরা কিন্তু টোটাল বিভব কত বের করে ফেলতে পারবো। সহজ। ক নাম্বার প্রশ্ন ইজি। ওকে, পরের প্রবলেমে যাই তো দেখি কি বলছে। সি বিন্দুতে 2 কেজি ভরের একটা বস্তু এবং 0.2 কুলম চার্জ স্থাপন করা হলো। দেখো ভাইয়া, সি বিন্দুতে 2 কেজি ভরের একটা বস্তু এবং 0.2 কুলম এর চার্জ স্থাপন করা হয়েছে বলছে, ভালো বলছে। সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। তাহলে ভাইয়া সি বিন্দুর তড়িৎ বিভব বের করার জন্য কিন্তু এখানে কত চার্জ রাখা, ভর রাখা, এটা জানা দরকার নাই। সি বিন্দুতে বিভব বের করার জন্য বি পয়েন্টের কারণে এখানে বিভব কত বের করবা, এ পয়েন্টের কারণে এখানে বিভব কত বের করবা, দুইটা বিভবকে যোগ করে দিবা। তো তুমি এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্বটা কিন্তু জানো, এটা 0.4, এটা 0.4 হলে এইটুকুর মানও কত হবে, 0.4 স্কয়ার প্লাস 0.4 স্কয়ার। তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব আমরা যদি জানি 6 বাই দূরত্ব মাইনাস 2 বাই 0.4। এই যে সিম্পল, এখান থেকে টোটাল বিভবের মান কত পেয়ে যাবা। বলো, এই সবগুলা বোর্ডে আসা প্রশ্ন। দিনাজপুর বোর্ড 2024, আগেটা ঢাকা বোর্ড 2024, তার আগেটা কুমিল্লা বোর্ড 2024, তার আগে চিটাগাং বোর্ড 2024। তো সবগুলা কিন্তু ভাইয়া বোর্ডের প্রশ্ন। ময়মনসিংহ 2024 কি বলছে, এ এবং বি বিন্দুতে চার্জের পরিমাণ যথাক্রমে এত এবং এত, বলছে পি বিন্দুতে তড়িৎ বিভব বের করো। সো একই কাহিনী, এখান থেকে আমাদেরকে বলছে পি বিন্দু যেটা, সো এ বিন্দুর জন্য পি পয়েন্টের বিভব বের করব, বি বিন্দুর জন্য পি পয়েন্টের বিভব বের করব। এখন খেয়াল করো,
আমাদের কিন্তু বলে দিছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 10, আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 10, মানে এই পর্যন্ত হচ্ছে 10, এখান থেকে এইটুকু 10, তাহলে এই অতিভুজ কত হবে? √10² প্লাস 10²। তাহলে দূরত্ব জানো, এখানেও সেই একই দূরত্ব, এইটুকু 10, এটুকু 10, তাহলে এইটুকুও সেই একই দূরত্ব 10² প্লাস 10²। তাহলে আমরা এই পয়েন্টের দূরত্ব জানি, চার্জ জানি, দূরত্ব জানি, চার্জ জানি, তাহলে এখান থেকে এই যে হিসাব করে পি বিন্দুর তড়িৎ বিভব কত বের করে ফেলবো। ঠিক আছে, সহজ, এগুলো ইনশাল্লাহ পারা যাবে। লাস্ট সিকিউ দেখো তো, চিত্রে EFGH বর্গক্ষেত্রটার কেন্দ্র হচ্ছে ও, EF সমান FG সমান, এই যে EF সমান FG সমান GH সমান HG সমান 1 মিটার। প্রথমে EFG বিন্দুতে যথাক্রমে, EFG বিন্দুতে এখানে রাখা হয়েছে +3 কুলম্ব, F বিন্দুতে রাখা হয়েছে -3 কুলম্ব, তারপরে G বিন্দুতে রাখা হয়েছে +3 কুলম্ব এর চার্জ রাখা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে H বিন্দুতে +1 কুলম্বের একটা হালকা বস্তু স্থাপন করা হলো। প্রথম ক্ষেত্রে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবের মান কত হবে? সো এই পয়েন্টে বিভবের মান বের করতে বলছে। সো দ্বিতীয় ক্ষেত্রে হওয়ার আগে, মানে দ্বিতীয় ক্ষেত্রে তো H বিন্দুতে 1 কুলম্বের হালকা বস্তু স্থাপন করা হয়েছে, ওইটা দ্বিতীয় ক্ষেত্রে চলে গেছে। সো এইটা নিয়ে চিন্তা করা যাবে না। প্রথম যে তিনটা ক্ষেত্র আছে, প্রথমে A B E F G, এই তিনটার কারণে এই পয়েন্টের বিভব কত বের করতে বলছে। সব যেহেতু 1 মিটার, তাহলে এটুকু হচ্ছে √2, তাহলে এইটুকু হচ্ছে 1/√2। এই যে এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে 1/√2। তাহলে 3/1/√2 মাইনাস 3/1/√2 প্লাস 3/1/√2 করে বের করে ফেলতে পারবা। বুঝেছো? এই যে দেখো, এই চার্জের জন্য বিভব, এটার জন্য বিভব, এটার জন্য বিভব। সো তিনটা চার্জের জন্য টোটাল বিভব কত বের করে ফেললেই হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে বাচ্চারা, হাও মাও খাও। তাহলে আমাদের মোটামুটি বিভব রিলেটেড অনেকগুলা প্রবলেম আমরা সলভ করে ফেললাম। আর একটা প্রবলেম, এই প্রবলেমটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব, এটা নেক্সট ক্লাসে আমরা এটা সলভও করে ফেলবো ইনশাল্লাহ। এই প্রবলেমটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এটা একটা স্পেশাল প্রবলেম, এইটা একটা খুব সুন্দর স্পেশাল একটা প্রবলেম। ঠিক আছে, এইটা দেখে রেখো। আর এই প্রবলেমটা দেখো, 12 এবং 8 মাইক্রোকুলম্বের দুইটা চার্জ 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাদের জায়গা বিনিময় করলে কৃত কাজ কত? বলো তো, জায়গা বিনিময় করলেও তাদের কি বিভবের কোনো পার্থক্য আসলে পাওয়া যাবে? যেমন ধরো এইখানে আছে হচ্ছে +12 মাইক্রোকুলম্ব, সো এইটার ডান পাশে 10 সেন্টিমিটার দূরত্বে 8 মাইক্রোকুলম্বের চার্জ ছিল। ঠিক আছে, 8 মাইক্রোকুলম্বের চার্জ ছিল 10 সেন্টিমিটার দূরত্বে, 12 ডান দিকে ছিল। এখন মনে করো আমি 8 কুলম্বকে ধরে এই পাশে নিয়ে আসলাম, জায়গা পরিবর্তন করলাম এমন ভাবে যে আগে 12 ডান, 10 ডানে 8 ছিল, এখন 8-এর 10 সেন্টিমিটার ডানে হচ্ছে 12। সো বলো তো, এইরকম কেসে দুইটার মধ্যে বিভবের কি কোনো পার্থক্য হয়েছে? যেমন 10 সেন্টিমিটার দূরে এই পয়েন্টের বিভব যদি হয় VA, আবার এই পাশে 10 সেন্টিমিটার দূরে বিভবের পার্থক্য যদি হয় VA, তাহলে এই দুইটা পয়েন্টের বিভবের পার্থক্য কত? শূন্য না? তাহলে যতই চার্জকে তুমি এদিক থেকে এখানে আনো না কেন, Q ইন্টু ডেল্টা ভি, ডেল্টা ভি এর মান শূন্য বলে নেট কাজ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো তাহলে আমাদের জায়গা বিনিময় করলে কিন্তু কোনো কাজ হবে না, অর্থাৎ এটাকে এপাশ থেকে যদি এপাশে নিয়ে আসো তাহলে কিন্তু নেট কাজের পরিমাণ হয়ে যাবে 0। ঠিক আছে, নেট কাজের পরিমাণ হয়ে যাবে 0। তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, দেখো ধরো এইটাকে ক্রস করে তুমি এই পাশে নিয়ে যাবা, সো তাহলে যখন এটাকে কাছে নিয়ে আসবা তখন কিন্তু তোমাকে একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে এই পর্যন্ত। যখন একবার ক্রস করে ফেলবা তখন কিন্তু বিকর্ষণ বলটাই নিজে নিজে কাজ করবে। সো প্রথমে ধনাত্মক কাজ, পরে ঋণাত্মক কাজ, সো আলটিমেটলি নেট কাজটা কিন্তু 0 হয়ে যাবে। ওইভাবেও চিন্তা করতে পারো। বুঝতে পারছো? সো যখন আমাদেরকে বলছে জায়গা বিনিময় করলে, মানে আগে 12 ছিল বাম দিকে, 8 ছিল ডান দিকে, এখন যদি 8টা ডান দিকে আসে, 12টা বাম দিকে আসে, তাহলে কি আসলে কোনো এক্সট্রা কাজ করা লাগবে কিনা? সো আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করলাম যে 12 থেকে 8 10 সেন্টিমিটার ডানে ছিল আগে, এখন যদি 10 সেন্টিমিটার বামে থাকে তাহলে কিন্তু দেখো পরস্পর জায়গা বদলের একটা ব্যাপার চলে আসলো, যে আগে 12 বামে ছিল, এখন কিন্তু 8 বামে চলে আসছে। সো হয় এই সেট, না হলে এই সেট। ঠিক আছে, ওকে।
সো জায়গা বিনিময় না করে ডিস্টেন্স সেম থাকলেও, হ্যাঁ ডিস্টেন্স সেম থাকলেও তো আমাদের কাজের পরিমাণটা 0ই হবে। সো এইটার সাপেক্ষে এই পয়েন্টের বিভব যা, এইখান থেকে এই 10 সেন্টিমিটার দূরে এখানে বিভব তো তাই, তাহলে দুইটার পয়েন্টের বিভব যেহেতু সেম, তাহলে ডেল্টা ভি 0, সো কিউ ইন্টু ডেল্টা ভি সমান সমান ডাব্লিউ ডেল্টা ভি 0 বলে কৃতকাজের মানও কত আসছে? কৃতকাজের মানও কিন্তু আসছে 0। ঠিক আছে, সো তাহলে আমরা এখান থেকে দেখলাম জায়গা বিনিময় করলে কিন্তু কোনো এক্সট্রা কাজ করা হয় না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ডান। সো আমরা এই প্রবলেমগুলা সবই করলাম, জাস্ট এই প্রবলেমটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অনেক অঙ্কটা বেশ মজার। তাছাড়া আমরা আজকে প্রচুর প্রবলেম সলভ করছি। আরেকটা স্পেশাল টাইপের বিভবের প্রবলেম আছে, সেটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলবো, একবার ঝালাইও হয়ে যাবে তাহলে। থ্যাংক ইউ সবাইকে, তোমরা টানা এই 4টা ক্লাস করলা। নেক্সট সপ্তাহে ইনশাল্লাহ তোমাদের রবিবার মঙ্গলবার অপূর্ব ভাইয়া জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরু করবেন, আর আমি বৃহস্পতিবার শুক্রবার স্থির তড়িৎ অধ্যায়টা কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।